আজকে প্রতিটা ঘরে ঘরে আনাচে কানাচে অঞ্চলে অঞ্চলে বন্দরে বন্দরে পাড়ায় পাড়ায় সব জায়গায় প্রতিটা মানুষ, নট অনলি মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, ট্রান্সজেন্ডার, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি আজকে স্বয়ংভূ দুর্গা হয়ে উঠছে। আমার নাম সনাতন হতে পারে, বাট আমি পুরনোপন্থী নই। যে শিল্প মানুষকে আঘাত আনে, মানুষকে অভিঘাত আনে, মানুষের চেতনাকে উন্নত করে, সেই শিল্পের জন্য আমি সবকিছু বলিদান দিতে রাজি আছি। विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंद कुटुंबिनी पुरी कुटुंबिनी पुरी कृते जय 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 महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ হুতুম প্যাচার ডেরা। ওয়েল, ইন্ট্রোটা দেখি তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমরা কার সাথে কথা বলবো। হ্যাঁ, উনি আর কেউ নন, বাংলার ওয়ান অফ দি ফাইনেস্ট আর্টিস্ট মিস্টার সনাতন দিনদার সাথে, বা আমাদের প্রিয় সোনাদার সাথে। পঞ্জিকা মতে দেবীপক্ষ আসতে আর হয়তো বেশ কিছুদিন বাকি, কিন্তু এই বছর হয়তো আমাদের দেবীপক্ষ বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে, তাই না? আর সেই দেবীপক্ষের মিছিলে, প্রতিবাদে সাধারণের সাথে পা মিলিয়েছে সোনাদাও। সোনাদার সাথে অনেক বিষয়ে কথা হলো, একেবারে দুর্গাপুজোর আর্টের ইভলিউশন থেকে শুরু করে নেক্সট জেনারেশনের দিগদর্শন অবধি। প্রথমেই আমি সোনাদাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে 1998 সালে হাতিবাগানের দুর্গাপুজো দিয়ে সোনাদার পথ চলা শুরু। সেইখান থেকে 2024 এই টাইম ট্রাভেলটা, বা এই টাইম ট্রাভেলে যে এভলিউশন অফ আর্টটাকে সোনাদা ঠিক কিভাবে দেখছে? এই দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা নতুন অভিধান সংযোজন হলো শিল্পের জগতে। একটা সামাজিক উৎসব, একটা উৎসবকে কেন্দ্র করে এইভাবে যে শিল্পের বিপ্লব হতে পারে সেটা আমরাও পরিকল্পনা করিনি, ভাবিনি। তবে একটা ভাবনা চিন্তা তো ছিলই প্রথম থেকে, যে আমরা কয়েকজন শিল্পী যখন রাস্তায় নেমেছি, এই উৎসবটাকে নিয়ে উৎসব মুখর প্রাঙ্গণ শুধু নয়, এর মধ্যে এই যে একটা অদ্ভুত ভেদাভেদ ছিল না, মেনস্ট্রিম আর্ট, ক্রাফট, উমুক তুমুক, সবকিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা শিল্পগ্রাম বা শিল্প আন্দোলন হচ্ছে যেটাতে ভারতবর্ষের তথা বাংলার আর্থসামাজিক পরিকাঠামো যুক্ত। যার জন্য আমি এই বিপ্লবটাকে বলছি অন্নপূর্ণা শিল্প, যে শিল্প শিল্পীদের, মানুষদের খেতে দেয়, অন্ন সংস্থান করে। শুরুতে তোমরা যখন কয়েকজন মিলে থিমের কাজ শুরু করলে, তখন দেখা গেল যে পরবর্তী এক শ্রেণীর শিল্পী তারা নানা রকম এর থেকে একটু, তার থেকে একটু নিয়ে একটা নতুন সৃষ্টি করা শুরু করলো। এই বিষয়ে তোমার ঠিক কি মত? এ তো হতেই পারে, এটা হওয়াটাই তো বাঞ্ছনীয়, কারণ আমরা তো কেউ পেট থেকে পড়ে বড় হয়নি। আর শিল্পের আজকে তো কোনো ভেদাভেদ নেই, ওয়েস্টার্ন আর্ট, ইন্ডিয়ান আর্ট, অমুক তুমুক, এসব কিচ্ছু ভেদাভেদ নেই। তো এখানে ইনস্টলেশন আর্ট যে শব্দটা না বলে যদি নতুন কোনো অভিধান তৈরি হয়, হতে পারে তো। আজকে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট, এই যে নতুন শব্দগুলো পাশ্চাত্য থেকে আসছে, তো এখানে আমরা তো নতুন করে অভিধান খুঁজতে পারি, বাট আমরা খুঁজবো না। এটা যারা মানে শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক,
তারা খুঁজবে। দুর্গাপূজায় থিম আসার আগে অবধি আর্টটা খুব সিলেক্টেড কিছু মানুষজনদের মধ্যে কনফাইন্ড ছিল, আর্ট গ্যালারিতে যাওয়া দেখা। কিন্তু দুর্গাপুজো আসার পর থেকে সেটা ওপেন ফর অল হয়ে যায়, সব স্তরের মানুষের জন্য এই আর্টটা ওপেন হয়ে যায়। এটার কি কি ভালো দিক বা খারাপ দিক আছে বলে তোমার মনে হয়? আমি খারাপ দিকটা দেখবো না, আমি অল টাইম মানে আমি সবসময় অপটিমিস্টিক। আজকে এই যে একটা গোষ্ঠী শুধুমাত্র হোয়াইট কিউবের মধ্যেই বন্দি থেকে আর্টকে তারা দেখাতে দেখাতে, মানে আমার আগের যারা ছিলেন বাবা কাকা জ্যাঠা আমাদের পূর্বসূরি যারা, তারা না বড্ড উন্নাসিক হয়ে উঠেছিলেন। আমি দেখলাম যে শিল্পকে দেখাতে গেলে পরে, এই যে মেইন স্ট্রিম আর্ট এসব ঘোচাতে গেলে পরে, শব্দগুলো ঘোচাতে গেলে পরে জনগণের সামনে নিয়ে আসতে হবে, পাবলিক আর্ট করে তুলতে হবে। দুর্গাপুজো তো বেসিক্যালি পাবলিক আর্ট, এটা পাবলিকের মানে ইনভলভমেন্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মারাত্মক। আজকে পাবলিকের টাকা থেকেই আজকে এই একটা উৎসব হচ্ছে, তো পাবলিককে তো বোকা বানিয়ে লাভ নেই। দিনের পর দিন আমি সেই একই রকম ঠাকুর, একই রকম প্যান্ডেল, একই রকম কিছু বলে যাব। তো আজকে গ্লোবালাইজেশন হয়ে গেছে, মেটার সময়। তো এই সময় দাঁড়িয়ে 21 শতাব্দীর প্রাককালে দাঁড়িয়ে আমরা যদি আজকে গ্লোবালাইজ না করতে পারি দুর্গাকে নিয়ে, তাহলে আর কবে করব? তো এখানে একটা আমরা ছুতো পেয়ে গেলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা, এবং এই দুর্গাকে কেন্দ্র করে, কারণ দুর্গা তো শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাচীন কালচারের মধ্যে দুর্গাকে বিভিন্ন ফর্মে দেখা গেছে। তো আমরা সেভাবে দেখতে শুরু করেছি। একদমই তাই। ঠিক যেমন ভাবে কম্বোডিয়াতে, ভিয়েতনামে, ইন্দোনেশিয়ায় দুর্গা ঠাকুরের নানা রূপকে পুজো করা হয়, তার পাশাপাশি গ্রিক গডেসেস আর্টেমিসের সাথেও দুর্গা ঠাকুরের অনেক মিল পাওয়া যায়। আচ্ছা সোনাদা, এবছর তুমি কোন কোন পুজোতে কি কি করছো যদি আমাদেরকে একটু বলো। আমি এবছর বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সাব ইউনিয়নের একটা দুর্গা প্রতিমা করছি। ওখানে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়, ওর থিম তোরা যুদ্ধ করে করবি কি তা বল, সেখান থেকে আমি একটা দুর্গা ভেবেছিলাম। আমি এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলছি, আসলে যুদ্ধটা করতে হবে এই সময়। আর গত বছর থেকে পরিকল্পনা করা ছিল ভবানীপুর 75 পল্লী, তো ওখানে আমি প্যান্ডেলের দায়িত্ব নিইনি, পরিকল্পনাটা আমার ছিল এবং আমার সঙ্গে আমার মেয়ে পারিজাত দিনটা ওরও ছিল, এবং তার সঙ্গে বিখ্যাত শিল্পী শিবশঙ্কর দাস, তার সঙ্গে কম্বাইন করে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কাজটা হচ্ছে। এবছর সোনাদা যে দুটো দুর্গা প্রতিমা গড়ছে তার মধ্যে একটির পেছনে আমি দেখতে পেলাম পাবলো পিকাসোর গার্নিকা। গার্নিকা পাবলো পিকাসোর কর্তৃক আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় 26শে এপ্রিল 1938 সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধবিমান কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গার্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়ার প্রকাশ হিসেবে তৈরি হয়েছে। ঠিক যেমন এনশিয়েন্ট ইজিপ্টে মানে মিশরে ফ্যারোদের মানে ওখানকার রাজাদের অত্যাচারের প্রতিবাদে ওখানকার মানুষ দেওয়াল ভরত নানা রকম পেন্টিংসে, এগুলোকে মূলত প্রোটেস্ট আর্ট বলা হয়। আমার তখন এইগুলোর কথা মনে পড়তে শুরু হলো, আর তখনই প্রশ্ন জাগলো যে শিল্পকে প্রতিবারই একটা প্রতিবাদের অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছে। এক্ষেত্রে সোনাদা ঠিক কিভাবে সেটাকে ইউজ করছে? আমি তো করছি, আর কে করছে না করছে জানার দরকার নেই। আমি তো অন্য কোনো পুজোর নিদান নিইনি, দায় নিইনি। আজকে আমার মানবিকতা থেকে, আমার সামাজিক দায় থেকে আমি
এ কথা বলছি, প্রতিবাদ করছি। কারণ আজকে আমার বোন তিলোত্তমা দিন্ডা, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার সুবিচারের জন্য আজকে সারা কলকাতা, সারা বাংলা, সারা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে উত্তাল হয়ে রয়েছে। আজকে তারা বাড়ি ঘর দর ছেড়ে সবসময় তারা রাজপথে এসে দাঁড়িয়েছে। তো এই প্রতিবাদে আমি সামিল ছিলাম, আমি এখনো আছি। এবং আমি তো কোনোদিনও বজ্রদন্ত মিনারে বসে ছবি আঁকবো সেটা চিন্তা করিনি, আঁকিও নি কোনোদিনও। ছবি আঁকবো, শিল্পকর্ম করবো, যা কিছু করবো, হোয়াট এভার ইট ইস, আমি সবসময় আমার প্রতিবাদের ভাষা ছিল মানুষের সঙ্গে থাকা, মানুষের কথা বলা। তো আজকে যদি এই শিল্পকর্ম মানে পাবলিক আর্ট, সেখানে যদি আমি তার প্রভাব যদি না থাকে, তাহলে আমি কিসের শিল্পী? আমরা যারা অনেক বছর ধরে তোমার ঠাকুর দেখে আসছি, সেখানে মায়ের কখনো উগ্র রূপ দেখিনি, কিন্তু এই বছর তোমার দুটো ঠাকুর দেখে কেমন যেন রণংদেহী মূর্তি বলে মনে হচ্ছে। তুমি কি অন্যরকম কিছু ভাবছো এবছর? হ্যাঁ, ওটা করতে বাধ্য হয়েছি। মানে একটা সময় আমি শান্তির বার্তা দিয়েছি, কারণ এই পুরুষ শাসিত সমাজ বা পুরুষ দেবতারা নিজেরা অপরাজেয় অসুরকে দমন করতে পারছে না। দমন করতে পারছে না বলে নিজেদের কাম চরিতার্থ করার জন্য তারা যজ্ঞের আগুন থেকে একটা মেয়েকে তৈরি করলো, যার কোনো শৈশব নেই, বলা হচ্ছে ষোড়শী সুন্দরী। অদ্ভুত। তারা তাকে অস্ত্র দিয়ে আরো বেশি শক্তিশালী করে তুললো, 10টা অস্ত্র দিয়ে। এখানে আমরা বাঘাযতীনের ঠাকুরটার বুকে দেখছিলাম সিংহ। এটা কি কোন রকম মেটাফরিক প্রতিবাদ বা রাগ? তেজ, এটা হচ্ছে দুর্গা। তার তেজ কোথা থেকে আসবে? তেজ তো বুক থেকে আসে, তেজ তো মাথা থেকে আসে না, তেজ আসলে হৃদয় থেকে আসে। এই তেজ নিয়ে আজকে সে অসুরকে বিনাশ করছে, এবং সে খাড়া দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কাটছে। কারণ তার যে কাম, তার যে ভয়াবহতা, তার যে দানবিক পৈশাচিক একটা রূপ, তাকে দমন করতে দুর্গা নিজেই আজকে হাতে অস্ত্র তুলে নিয়েছে। অস্ত্র আমি দিইনি। যে তুমি শিল্পের মাধ্যমে একসময় শান্তির কথা বলতে, পিসের কথা বলতে, সেখান থেকে তোমার স্ট্যান্ড পয়েন্টটা একটু সরেছে বলতে চাইছো? হ্যাঁ, আমি শান্তির কথা কিন্তু তার থেকে ফেরাচ্ছি না। আমি জাস্টিস চাইছি। জাস্টিসটা যারা ডিমান্ড করে, আমরা ডিমান্ড করছি এই মেয়েটার জন্য যাকে হত্যা করা হয়েছে, তিলোত্তমার জন্য, আমরা দিতে পারছি না। তো তাহলে সে নিজেই আজকে অস্ত্র তুলে নিক, আজকে সবাই মিলে দুর্গা হয়ে উঠুক। দুর্গা তাদের অস্ত্র দিয়ে এই অসুর নামক কে তারা বিনাশ করুক। আচ্ছা, এই যে ভবানীপুর 75 পল্লীর প্রতিমাটার মধ্যে আমরা এতগুলো দুর্গার মুখ দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে কি এটা সিম্বলাইজ করছে যে প্রতিটা ঘরে ঘরে দুর্গা জেগে উঠুক? আজকে প্রতিটা ঘরে ঘরে, আনাচে কানাচে, অঞ্চলে অঞ্চলে, বন্দরে বন্দরে, পাড়ায় পাড়ায়, সব জায়গায় প্রতিটা মানুষ, নট অনলি মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, ট্রান্সজেন্ডার, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি আজকে স্বয়ংভূ হয়ে দুর্গা হয়ে উঠছে এই সময় উৎসবের মধ্যে। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। কদিন আগেই একাডেমিতে ডিজিটালাইজড জিনিসপত্র দিয়ে একটা এক্সপ্রেশন দেখেছি আমি তোমার। শিল্পের সাথে ডিজিটালাইজেশনটাকে তুমি কিভাবে দেখছো? আমার কাছে সবকিছু গ্রহণযোগ্য। কারণ আমি আমার নাম সনাতন হতে পারে, বাট আমি পুরনোপন্থী নই। যে শিল্প মানুষকে আঘাত আনে, মানুষকে অভিঘাত আনে, মানুষের চেতনাকে উন্নত করে, সেই শিল্পের জন্য আমি সবকিছু বলিদান দিতে রাজি আছি। এই যে এত ছেলে মেয়ে আর্ট কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে, তাদের জন্য দুর্গাপুজোটা একটা সাংঘাতিক বড় প্ল্যাটফর্ম। এই নেক্সট জেনারেশনকে তুমি কি বলতে চাইবে? নেক্সট জেনারেশনকে আমার এটাই বলার যে আর্ট হিস্ট্রি না পড়ে, ফিলোসফি, সাইকোলজি, কবিতা, সাহিত্য, গান, সিনেমা, সারা পৃথিবীর সমস্ত ভ্রমণ না জেনে শিল্প করা যায় না। সেই দুর্গাপুজো শিল্প হোক বা হোয়াইট কিউবের চ্যালেঞ্জ হোক, যা কিছু হোক। তো আমার মনে হয় সবকিছু জেনে শিক্ষিত হয়ে তবে এই পথে হাঁটা উচিত। সবশেষে একটা প্রশ্ন আমি তোমায় করতে চাই, এটা একদম লাস্ট প্রশ্ন। তোমার কখনো সিনেমা বানাতে ইচ্ছে হয়েছে?
অনেকবার ভেবেছি, টুকরো টুকরো ফিল্মের শুটিংও করেছি, বাট এমালগামেট করা হয়নি, মানে এডিট করা হয়নি। থ্যাংক ইউ সো মাচ সোনাদা, পুজোর আগে হুতুম প্যাচার ডেরাকে তোমার এই টাফ শিডিউলের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। তোমার সাথে এতক্ষণ কথা বলে আমি এইটুকু তো বুঝে গেছি যে কোনো উৎসব কোনো প্রতিবাদকে আটকাতে পারে না, বরঞ্চ উৎসবটা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম হতে পারে সেই প্রতিবাদটার জন্য। আমরা সবাই চাই তিলোত্তমা বিচার পাক, তাই এই উৎসবেরও একই স্বর, জাস্টিস ফর আর্চিকর। जय 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 महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। 加拿大环境与气候变化局预测，未来一周卑诗省 ওই ভদ্রমহিলা কি বললো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি, আমিও পারিনি, কারণ আমি এই ভাষাটা জানি না। এতে ওই ভদ্রমহিলার তো কোনো দোষ নেই না, দোষটা আমার, আমি ওদের ভাষা জানি না। পারমিতার একদিনে খুকি চরিত্রটার কথা তোমাদের অনেকেরই হয়তো মনে আছে। একজন বাদে গোটা বাড়ির কেউ ওকে কখনো বোঝার চেষ্টা করলো না। আমাদের মধ্যেও প্রচুর খুকুরা আছে যাদেরকে আমরা কখনো বোঝার চেষ্টা করি না, উল্টে আড়াল করে রেখে দিই, অথচ তারা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে আমাদের মতো করে জীবনটা বাঁচার। আজ তাদের কথা বলবো, সেই সব খুকুদের কথা বলবো, জানবো তারা কিভাবে এই যুদ্ধটা লড়ছে। চলো। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে কাঁদা হাসা, শুধু যাওয়া। শুধু স্রোতে ভাষা, আমাদের এই স্রোত যেটাকে আমরা নর্মাল লাইফ বলে থাকি, সেটাতে ভাসার জন্য একগুচ্ছ ছেলে মেয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর তাদের এই চেষ্টাটাকে দুপায়ে এগিয়ে দিচ্ছে রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন। তারা একটা ক্যাফে খুলেছে যার সব কাজ এই ছেলেমেয়েরা করে। দমদম রোডের ওপর এই ক্যাফেটার নাম অপরচুনিটি ক্যাফে। অপরচুনিটি, সুযোগ ওদের না, আমাদের, ওদেরকে জানার সুযোগ। ওই যে প্রথমে বলেছিলাম না, ওদের ভাষাটা জানা আমাদের খুব দরকার। এই এপিসোডে আমি খুব একটা বেশি কথা বলবো না, কথা বলবে ওরা, কারণ ওদের কথা জানা খুব দরকার। আর কথা বলবে ওদের প্রিয় দাদা অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ, যিনি এই পুরো কর্মকাণ্ডটাকে সামলাচ্ছেন। চলো কথা বলে নিই। আমার নাম সোনিয়া চ্যাটার্জি, আমারই বাড়িতে কে কে আছেন তোমার? আমি, বাবা, মা, দাদা। তুমি এখানে সকাল থেকে কি কি করো? আমি সকাল থেকে চা করি, ভেজিটেবল কাটি, ক্লিনিং করি, বাসন মাজি, সার্ভ করি, চাটা করি, হাইজিন কাজ করি, সব করতে পারি। তোমার এখানে কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, অনেক কাজ করতে ভালো লাগে। আর সবার সাথে থাকতে কেমন লাগে? খুব ভালো লাগে, ও আমার বন্ধু, সবাই খুব মজা করি, আমি মজা লাগে খুব। तुम्हारा नाम क्या है? विकास कुमार। यहाँ कब से काम कर रहे हैं? यहाँ जनवरी से। अच्छा लगता है काम करने? हाँ, और सबसे ज्यादा क्या अच्छा लगता है यहाँ पे? सबसे अच्छा खाना खिलाना, पानी देना। और क्या क्या करते हो तुम यहाँ पे? सब्जी काटते हैं, पास्ता बनाते हैं, तो कुछ खाना भी बना लेते हैं। अच्छा, खाना भी, कपड़े भी धो लेते हैं, घर की सफाई भी कर लेते हैं। टाइम पास कैसे होता है? टाइम पास हाँ? सो जाते हैं, फिर सुबह उठते हैं, उसके बाद की छुट्टी रहती है तो फिर हम सो जाते हैं, फिर उसके बाद 2 बजे उठते हैं। मैच जब होता है सब एक साथ देखते हो? हाँ, कैसा लगता है? न्यूज भी सुनते हैं, समाचार भी सुनते हैं। और यहाँ पे सबसे ज्यादा पसंदीदा आदमी कौन है तुम्हारा? दोस्त कौन है? वो मालिक का है, वो सिद्धांत। হ্যালো সিদ্ধার্থ, ওয়েলকাম টু দুপুরটা চাকরিরা। তোমাদের এই সবকিছু আমরা দেখছিলাম, তো মনে হলো যে কোথা থেকে তোমার মাথায় এই আইডিয়াটা এলো? আচ্ছা,
আইডিয়াটা, এটা কোনো ইনোভেটিভ আইডিয়া বা সেরকম কিছু না, এটা একটা প্রবলেমের সলিউশন বলে আমরা ভাবি। প্রবলেমটা আমরা যখন ফেস করলাম, আমরা কোনো সলিউশন পাচ্ছিলাম না, তখন আমরা এই ক্যাফের ব্যাপারটা এলো। আর প্রবলেমটা ছিল হচ্ছে সিএনসিপি হোম বা গভর্নমেন্ট হোম বা রিহ্যাবিলিটেশন হোমসে যে বাচ্চারা রয়েছে, তারা যখন 18 বছর পার করবে তাদের কি অপরচুনিটি, প্রথম কোশ্চেন এটা ছিল আমাদের। আর এই কোশ্চেনটা প্রবলেমটা আরো বেড়ে যেত যখন এই হোমে যখন স্পেশাল অটিস্টিক, মেন্টাল রিটার্ডেড, ডাউন, সিপি এইসব বাচ্চা যখন আসতে শুরু করতে পারবি। মানে আমাদের তো হোম আছে, আমাদের কারেন্টলি 57টা বাচ্চা আছে আচ্ছা, যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে বলতে পারি বা স্পেশাল বাচ্চা, পিপল উইথ স্পেশাল এবিলিটিস বলি। তো এই বাচ্চা গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 18 বছর পেরোলে বা 24 বছর পেরোলে এই বাচ্চাদেরকে হোমটা ছাড়তে হবে। এবারে হোমটা ছেড়ে যাবে কোথায়, এর উত্তর আমরা পাচ্ছিলাম না। আমরা নিজের থেকে যারা বিভিন্ন জায়গায় যখন নিজেদের বাচ্চাদেরকে প্লেস করলাম, তো সেখান থেকেও আমরা খুব মানে রিজেকশনই পেয়েছি। মানে আমি স্পেশাল বাচ্চাদের কথা বলছি, বুঝতে পেরেছি। রিজেকশন পেয়েছি, বাচ্চাদের ডিসক্রিমিনেশন পেয়েছে, বুলিড হয়েছে, অ্যাবিউজড হয়েছে। আর কোথাও না কোথাও যখন এই বাচ্চাদেরকে প্লেস করা হয়েছিল, লোকরা না আউট অফ সিম্প্যাথি এদেরকে নিয়েছিল। আচ্ছা, সিম্প্যাথির একটা সমস্যা আছে সময়, সেটা হচ্ছে বেশি দিন থাকে না। তো যখন ওটা ওই পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখন বাচ্চারা বার্ডেন হয়ে যায়। আর বার্ডেন হয়ে গেলে তখন তো বাচ্চা ফেরত আসবে। তো এরকম বাচ্চা ফেরত আসতে শুরু হবে, তাহলে কি হবে? 4-5 বছর একটা বাচ্চার সঙ্গে কাজ করার পর সেই বাচ্চাটাকে যদি আমাদেরকে রাস্তাতেই বসিয়ে দিতে হয় ভিক্ষে চাওয়ার জন্য, তাহলে 4-5 বছর আমরা কাজ করলাম কেন? এটা কোশ্চেন। মানে আমি কি করবো? আমি তো আমার বাচ্চাকে রাস্তায় বসিয়ে দেবো। এটা কত বছর ধরে তোমাদের হচ্ছে? অর্গানাইজেশন আমরা শুরু করেছি 2013-তে, কিন্তু ক্যাফে আমরা থট শুরু হলো 2023 জুন মাসে, যখন রামু আর বিকাশ তোমার সঙ্গে পরিচয় করা হলো। এরা যখন ফেরত চলে এলো এদের কাজ থেকে, মানে এরা কাজ করতে পারছিল না, যেটা আমাকে বলা হলো কি হোপলেস, ওই কথাটা বলা হলো। তো তখন একটা কি হবে বলতো, হয়তো আমার রক্ত এরা আমার নিজের বাচ্চা না, কিন্তু নিজের বাচ্চার মতো। তোমার ছেলেকে যখন কেউ বলে হোপলেস, তোমাদের তো হয় কি? কিছুদিন আগে অবধিও নানান QSR এ আমরা অরিত্র বিকাশদের দেখতে পেতাম, QSR কুইক সার্ভিস রেস্টুরেন্টে। কিন্তু তারপর তারা রেস্টুরেন্ট মালিকদের কাছে হোপলেস হয়ে গেল, কাজ হারালো, অনেকে তো থাকার জায়গাও হারালো। অপরচুনিটি ক্যাফের মাধ্যমে হয়তো কাজ পেল, কিন্তু থাকবে কোথায়? এই বিল্ডিং এর উপরেও একটা হোম আছে আমাদের, যেখানে বাচ্চারা এখানেই খায়। আচ্ছা, ঠিক আছে। তো আর এখানে আমার খালি স্পেশাল বাচ্চা থাকে না, এখানে আমাদের 3 রকমের বাচ্চা আছে। আমরা এদেরকে ট্রানজিশনিং অ্যাডাল্টস বলি। এরা তো অ্যাডাল্ট বয়সে হয়েছে, স্পেশাল বাচ্চারা তো বয়সেই অ্যাডাল্ট হয়েছে। আর তোমার আমার মতন যে অ্যাডাল্টের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন এরা পড়ে না। তো স্পেশাল বাচ্চা আছে, ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং আছে, আমাদের একটা হোম আছে। সেই হোম থেকে যারা 18 বছর পেরোলো, সেম প্রবলেম ওদিকেও আছে। তো ওই বাচ্চাদেরকে আমরা এক্সপ্লয়েট করেছি। আর আমাদের একটা প্রজেক্ট আছে যেখানে আমরা রেড লাইট এরিয়াতে সেক্স ওয়ার্কার্সের বাচ্চাদেরকে যাতে আমরা সেকেন্ড জেনারেশন প্রস্টিটিউশনে না চলে যায় সেটাকে ব্লক করছি, পড়াশোনা করে রেডি করেছি, ওখান থেকে বাচ্চা আছে। আইন বলছে 24 বছর বয়সের পর হোমে আর জায়গা হবে না, কিন্তু সরকার কি এটা বুঝতে পারছে না যে অনেকের তো বাড়ি থেকেও নেয় না, তাদের কি হবে? এই দৃষ্টিভঙ্গিটা যেটা তুমি বুঝতে পারছো, আইন বুঝতে পারছে না। আইন তো বুঝতে পারছে, রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট সবই আছে। হ্যাঁ, রুলস তো আছে, কিন্তু খালি কি রুলস থাকলেই হয়ে যাবে? মানসিকতাটা কোথায়?
মানে তো আমি গভর্নমেন্টকে দোষ দিই না এই সিচুয়েশনের জন্য। তুমি আমাকে বলো, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমার হিসাবে আমাদের দেশে তোমার কি মনে হয় একটা অটিস্টিক, ডাউন, মেন্টালি রিটার্ডেড, সিপি, আইডি, ব্লাইন্ড, ডেফ এন্ড ডাম্ব, এদের সবার ফান্ডামেন্টাল রাইটস কি সার্ভ হচ্ছে? না, কখনোই না। তাহলে কি আর সিদ্ধান্তের মতো মানুষদের আমাদের এই সমাজে কোনো প্রয়োজন ছিল? কে জানে। যাই হোক, চাকরি হলো, থাকার ব্যবস্থা হলো, কিন্তু সব থেকে বড় কাজ যেটা, স্রোতে মেশা, সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন। এটাই তো আমার ভয়, এটাই তো আমার ভয় ছিল, ভয় আছে এখনো। আমি একটা সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বাচ্চারা কিন্তু পারছে, 100-তে 100 না পাক, 60-70 তো বেরিয়ে দিচ্ছে সার্ভিসে। খাবারে কিন্তু কাস্টমাররা যা বলে 90 বা 100 কাছাকাছিই হচ্ছে। সমস্যা আমি যেটা ফেস করছি হচ্ছে প্রথম কথা একটু মানুষের সাথে, যারা ক্যাফেতে আসে কোনো সময় একটু স্লো বাচ্চারা, এটা একটা সমস্যা। তো ওই ধৈর্যটা অনেক সময় কাস্টমাররা হারিয়ে ফেলছে। তাড়াতাড়ি দাও, লেট হচ্ছে কেন, আমি কেন বুঝবো, এই প্রশ্নগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। একবার না অনেকবার ফেস, আমি একটা চান্স পেলাম বলার। সবাইকে রিকোয়েস্ট করবো কি প্লিজ এই জন্য আসবেন না কি, মানে প্লিজ মানে এরকম হওয়া উচিত নাকি এই যে আমি কথাটা বললাম তাতে লোক এলোই না, সেটা আমি চাই না, সেটা না হোক। কিন্তু একটু যখন আসবে একটু যদি ধৈর্যের সঙ্গে একটু আমাদের, হ্যাঁ আমাদের কাছে সময় নিয়ে একটু সময় নিয়ে আসলে তখন বাচ্চারা খুব সুন্দর করে প্রেজেন্ট করে আপনাকে খুশি করে যাবে, আপনি কিন্তু খুশি হয়ে যাবেন। আমাদের তো কিউএসআর না, যার জন্য ক্যাফে করে, কোনো কিউএসআর না, কুইক সার্ভিস রেস্টুরেন্ট তো না, আমরা ক্যাফে। আমি ছোটবেলায় কফি হাউসে কলেজে যেতাম, আমরা ওখানে ল্যাবে যেতাম, তুমিও খেয়েছো, সবাই খেয়েছে, ওই কালচারটা আনার চেষ্টা। কিন্তু একটা জিনিস এটাও বলি কি, আজকে ক্যাফে 6 মাস হয়ে গেল, 6 মাস আগে যে স্পিড ছিল তার থেকে কিন্তু ডাবল স্পিড হয়ে গেছে। আমার সবার কাছে রিকোয়েস্ট কি আমাদেরকে আরো বছর খানেক সময় দিতে। আমি আশাবাদী কি বাচ্চারা স্পিডটাও তুলে নেবেন। ক্যাফেটা জাস্ট একটা 16টা বাচ্চাকে বা আগামী দিনে যদি আরেকটা ক্যাফে করতে পারি, এমপ্লয়মেন্টটা না, একটা মানসিকতাকে পরিবর্তন আনা। মানসিকতা এদের না, তোমার আমাদের মতন মানুষের মতো যারা ভাবে কি এরা কিছু পারে না, এদের দ্বারা কিছু হবে না, ওই পুরোনো কথা, হোপলেস। আর কোথাও না কোথাও আমি কিছু বাবা মাকেও বলতে চাই একটা কথা কি, আপনার বাচ্চা পারবে। অনেক সময় আমি দেখি কি ট্রেনিং অনেক, দেখো কাজের মধ্যে তো বাবা মাদের সঙ্গে ইন্টারাকশন না, বাবা মারাই রেস্ট্রিক্ট করছে কি যদি ও পড়ে গেল ছাড়, তুই করিস তা, তুই পারবি না। কিন্তু তুমি যখন পড়েছিলে তোমার বাবা কি তোমাকে বলেছিল ছাড় তুই আর উঠে দাঁড়াস না? বলেছিল যা দাঁড়া, দৌড়া, করবি ওর। কেন কি এরা অটিস্টিক বা এরা কোনো একটা ডিসেবিলিটি আছে, মা বাবারাও ধরে বসে কি হয়তো সেটা সত্যি। তো তাদেরকেও বলা কি না এরা পারে, আপনারা আমার যদি 6 মাস লেগেছে এদের 9 মাস লাগবে, পারবে এরা অতটাই যতটা আমরা পারছি। তোমার কোথাও কি মনে হয়েছে যে দে আর ভেরি ইমোশনাল, একদম নিষ্পাপ, মনে তো পাপ নেই, ক্যাফেটা ভালো চলছে কেন, রান্না ভালো হচ্ছে কেন, কেন কি এটা তো এদের জন্য ডিউটি না, প্যাশন। তো প্যাশন দিয়ে তুমি যা করবে সেটা ভালোই হবে। এরা নিষ্পাপ, যেটা শেখাবে মনে মনে করবে। এরা ভাবে না কি আচ্ছা ও বেশি করছে আমি কম করি, ও কত টাকা পাচ্ছে আমি কত টাকা পাচ্ছি, ও একদিন অ্যাবসেন্ট করলো তো আমি একদিন অ্যাবসেন্ট করবো, এই চিন্তা ভাবনা তো নেই। ওরা জানে আমাকে এখানে কাজ করতে হবে, মানুষ যারা আসবে তাদেরকে খুশি করতে হবে, বাস ওটাই। যদি আপনি বা আমি এরকম একটা ক্যাফে খুলতে চাই তাহলে আমাদের কি কি কথা মাথায় রাখা উচিত? সব থেকে তো ধৈর্য রাখতে হবে, বাস ধৈর্য রাখা। আর সিম্প্যাথি না, ট্রেনিং দিতে হবে, শেখাতে হবে। শেখার সময় এরা ভুল করবে, ওই সময় ওদের উপরে না চেঁচিয়ে না বকে ওদেরকে যদি আরেকবার ট্রাই করতে দেওয়া হয় তারপরে ওরা ভুল করবে। কিন্তু 7th টাইম 10th টাইম অব্দি যদি ধৈর্যটা ধরা ক্ষমতা রাখে সেই মানুষটা যে এটা করবে ভাবছে, এরা যা তোমাকে রিটার্ন এনে দেবে একটা সাধারণ লোক। They don't want sympathy, they want empathy and they want a shot at their career. কি ওরাও বলছে কি আমাকে একটা চান্স দাও, আমি করে দেখাচ্ছি, আমিও পারবো।
আরে চান্সটা তো দাও। এই এপিসোডে আমি একজন অসাধারণ আর্টিস্টের সাথে তোমাদের পরিচয় করাবো। ওয়েল, সেটা তো করাবোই, কিন্তু তার আগে আমার ছোটবেলার একটা ছোট্ট গল্প তোমাদের বলি। আমার বড় হয়ে ওঠা খিদিরপুরে। তো আমার বাড়ির সামনে একটা খুব পুরনো দুর্গাপুজো এখনো হয়। তো যখন আমার বয়স 15-16 বা ওই 18-র মধ্যে, তখন আমরা মাঝে মধ্যেই ওই দুর্গাপুজোর জন্য ঠাকুর আনতে কুমারটুলি যেতাম। তো কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে ফেরার সময় আমরা একটা জায়গায় দাঁড়াতাম। দাঁড়াতাম মায়ের চালচিত্র নেওয়ার জন্য। জায়গাটা হচ্ছে যে গিরিশ পার্ক থেকে শোভাবাজার যাওয়ার জাস্ট একটু আগে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যায়, যার নাম রমেশ দত্ত স্ট্রিট। অনেকেই ওটাকে ডোমপাড়া হিসেবে আমরা চিনি। তো এই রমেশ দত্ত স্ট্রিটে আমি কদিন আগে গেছিলাম, জাস্ট রথের আগেই। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর আমার দুপাশে নানা রকম রথ সংক্রান্ত জিনিস তৈরি হচ্ছে। তো সেইটা দেখতে দেখতে যাচ্ছি, তারপর আমার চোখ পড়লো একটা ছেলের দিকে। ছেলেটাকে দেখে আমার ফার্স্ট ইনস্টিংক্ট যেটা কাজ করলো সেটা হচ্ছে মৃণাল সেনের মৃগয়া সিনেমাতে মিঠুন চক্রবর্তীর কথা। ছেলেটার নাম প্রশান্ত মাইতি। তো আমার ওকে দেখে নানা রকম প্রশ্ন ভেতরে জাগলো আর কি। মনে হলো গিয়ে দুটো কথা বলি। প্রথমে গিয়ে বললাম যে ভাই আমার সাথে একটু কথা বলবে। তো এক মুখ হেসে সে রাজি হলো। ফাইনালি রাজি হওয়ার পর আমি তার সাথে আর কি কিছু কথা বললাম। দেখতে পাচ্ছি যে ও রথের কাজ করছে, তো আমার জানতে ইচ্ছে করলো যে আর কি কি কাজও করে। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সব রকম, বিয়ে বাড়ি, দুর্গাপুজোর চালচিত্র করি, প্যান্ডেল করি, এভরিথিং। সত্যি খুব অবাক লাগলো যে এত ধরনের কাজ ও শিখেছে। আমার খুব জানতে ইচ্ছে করলো এটা শুনে যে ও মানে কি করে শিখেছে, মানে কার থেকে শিখেছে বা কবে থেকে শিখেছে, শুরুটা কি করে হলো। আমাদের বংশ সবাই এই কাজ করে। মানে সত্যি কথা বলতে আমাদের মানে 2 বছর কি 3 বছর হলেই মানে বাবা করছে, তার থেকে একটু তুলে নিয়ে ঘষতে 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 3 বছর বয়স থেকে, হ্যাঁ, একটা পেন্সিল দিয়ে দিলাম, একটু রং তুলে দিয়ে দেয়, সে এবার যেমন খুশি পাচ্ছে আঁকছে। কেউ কিন্তু আমাদেরকে হাতে ধরে শেখায় না। দেখলাম, এবার যে জায়গাটা বুঝতে পারলাম না সেই জায়গাটা বললাম, বাবা এই জায়গাটা হচ্ছে না, এটা কিভাবে করব। তখন কিন্তু বাবা যেটা এরা সব কাজের পদ্ধতি, এটা এইভাবে করো, দেখবে আসবে। ও যত ধরনের কাজগুলোর কথা বললো, মানে তোমরা ছবিতেও দেখলে যে ওই কাজগুলো খুব ইজি নয়, বা রাদার খুব টিডিয়াস ফিজিক্যালি এবং ক্রিয়েটিভলি। তো আমার তখন এইসব দেখে মানে ওর মনে আমার মনে এই প্রশ্নটা জাগলো যে ওর কি সত্যি এই কাজটা করতে ভালো লাগে। হ্যাঁ, খুব এনজয় করি, খুব এনজয়। বিশেষ করে দুর্গাপুজোর সময়তে একটা আলাদা, কারণ পূজা মণ্ডপের ব্যাপার, মানুষ এইখানে যেমন 1-2 জন দেখছে, ওইখানে লাখো লাখো লোক হাতে তাই দেখবে, ওই একটা ফিলিংস আলাদা, ওইটাই। পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিজের প্যাশনটাকে প্রফেশন করে তুলতে পেরেছে।
বেশিরভাগ মানুষই তা পারে না, তাই হয়তো মাঝে সাঝেই তারা ডিপ্রেশনে চলে যায় বা জব স্যাটিসফ্যাকশনের অভাবে ভোগে। উল্টো দিকে এমনও মানুষ আছে যারা প্রশান্তর মতো মানুষ, যারা নিজের প্রফেশনটাকে এতটা ভালোবাসে বলেই হয়তো এত খাটাখাটনির পরেও ওদের মুখ থেকে ওই হাসিটা যায় না। আমরা যারা এই টাকার দৌড়ে দৌড়চ্ছি না, একটা বয়সের পর গিয়ে হয়তো অ্যাকাউন্টে টাকা থাকবে, ভালো বাড়ি থাকবে, এসি বেডরুম থাকবে, নরম বিছানাও থাকবে, কিন্তু ঘুম আনার জন্য না, নয় ঘুমের ওষুধ বা নেবুলাইজারের প্রয়োজন হবে। ওয়ারাজ আরেক দিকের মানুষ আছে যারা সারাদিন খাটাখাটনির পরেও না ওই খোলা আকাশের নিচে একটা কাঠের চৌকিতে আরামসে ঘুমিয়ে পড়তে পারবে। সুখ কি, শান্তি কি, সবটা কিরকম গুলিয়ে গেল। যাই হোক, প্রশান্তর কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা প্রশান্তকে দিয়ে কোনো কাজ করাতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, প্লিজ কন্ট্যাক্ট করো। আমার দৃঢ় বিশ্বাস যে ওই কাজটা খুব ভালোবেসে এবং ভালোভাবে করে দিতে পারবে। আর সঙ্গে সঙ্গে আশা করব প্রশান্তর সাথে আলাপ করে তোমাদের খুব ভালো লেগেছে, আর এপিসোডটা আশা করব তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে এখনো অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। শেয়ারটা একটু করো, দরকার। আজকে আমরা যখন এই এপিসোডটা রেকর্ড করছি তখন আমার আশেপাশে বেশ কটা জিনিস ঘটে গেছে। প্রথমত, ডাক্তাররা নিজেদের স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিয়েছে। আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে বন্যা, এবং এই বন্যাটাকে মুখ্যমন্ত্রী তকমা দিয়ে দিয়েছেন ম্যানমেড বন্যা হিসেবে। কে তার পেছনে আছে, কারা এই বন্যা করিয়েছে, সেই সব নিয়ে চলছে দোষারোপের পালা। একজন আর একজনকে দোষ দিচ্ছে, আর একজন আবার এদেরকে দোষ দিচ্ছে। তো এইসবের মধ্যে অ্যাকচুয়ালি সাফার করছে সাধারণ মানুষ। আসলে সাধারণ মানুষের কথা কতজনই বা ভাবে হয়তো কেউ কেউ। তেমনই একজন মানুষকে নিয়ে আজকের এই এপিসোড। মার্ভেলের অ্যাভেঞ্জার্সদের সাথে তো অনেকেই পরিচিত, কিন্তু তোমার আমার আশেপাশেও এরম অনেক সুপার হিরো লুকিয়ে থাকে যারা সাধারণ মানুষের জন্য নিজেদের প্রাণ দিতেও দুবার ভাবে না। হ্যাঁ, আমি কথা বলছি এমনই এক সুপার হিরোর ব্যাপারে, যাকে আমরা হসপিটাল ম্যান হিসেবে চিনি, পার্থ কর চৌধুরী। পার্থদা পেশায় একজন পুলকার চালক। সকালবেলা তড়িঘড়ি স্কুল পড়ুয়াদেরকে তাদের স্কুলে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি এসে খাবার নিয়ে টোটো করে পৌঁছে যায় চিত্তরঞ্জন হসপিটালের সামনে। আমরা পার্থদার সাথে অনেক কথা বলেছি। প্রথমেই যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই হসপিটাল ম্যান হয়ে ওঠার জার্নিটা ঠিক এক্স্যাক্টলি কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছিল? আমি প্রায় 7.5 বছর থেকে 8 বছর হতে চললো। 2016 সালের অক্টোবর মাস থেকে। কারণ আমি তো নিজেই অসুস্থ হয়েছিলাম, যেহেতু আমি হাসপাতালে ছিলাম, সরকারি হাসপাতালে। সেই সরকারি হাসপাতালে যারা থাকে তাদের থাকার যে কষ্টটা, সেটা আমি খাটে শুয়েই বুঝেছিলাম যে কি ভয়ঙ্কর কষ্ট নিয়ে এই হাসপাতালের রোগীর আত্মীয়রা হাসপাতালে সময় কাটায়। শুধুমাত্র রোগীর টেনশন নয়, তারপরে মানে নিজের বেঁচে থাকারও একটা টেনশন সবসময় কাজ করে। নিজের খাওয়া, নিজের জল, নিজের বাথরুম। আমি খাটে শুয়ে প্রায় সেই সময়ই আমার এই ফিলটা এসছে। আমার মনে হয়েছিল যে অনেকে অনেক কাজ করে, রাস্তায় কাজ করে, অনাথ আশ্রমে কাজ করে, বৃদ্ধাশ্রমে কাজ করে,
বিভিন্ন গ্রামে যাচ্ছে, বিভিন্ন, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে সেই সময় 2016 সালে আমার ধারণা কলকাতা শহরে সেরকম কেউ ছিল না, তখনই আমার শুরু। বিগত 7-8 বছর ধরে কন্টিনিউয়াসলি এভরিডে দুবেলা দু জায়গায়, সকালে চিত্তরঞ্জনে, বিকেলে শম্ভুনাথ পণ্ডিতে এতগুলো মানুষের জন্য খাবার দেওয়া কিন্তু চারটিখানি কথা না। আর আমার স্বাভাবিকভাবে এই প্রশ্নটা জাগলো যে কিভাবে এটা পসিবল হয়? তুমি একাই করো নাকি আরো মানুষজন তোমার পাশে এসে দাঁড়িয়েছে? এত লোক তো প্রথমের থেকেই ছিল না, প্রথমে 30 জন ছিল, মানে আমার আয়োজনটা 30 জনের ছিল। প্রথমে মুড়ি, চিড়ে, বিস্কুট, কলা এগুলো প্যাকেট করতাম বাড়িতে। হাসপাতাল থেকে বেরিয়ে আমি যখন বাড়ি গেলাম, একটু সুস্থ হয়েই আমি এটা শুরু করেছিলাম। 30টা করে প্যাকেট নিয়ে রাত্রি 10টার পর হাসপাতালে আসতাম, এসে ওই লোকগুলো যেই মানুষগুলোর প্রয়োজন তাদের একটু খুঁজে খুঁজে দিতাম। এটাই শুরু। তারপর আস্তে আস্তে কি হলো, মানুষ বাড়তে থাকলো, কিন্তু আমার ক্ষমতা তো সীমিত। কোভিডের আগে আমি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার জোগাড় করতাম রাত্রিবেলা, যে খাবারগুলো অব্যবহৃত, মানে বিক্রি হতো না কিন্তু ফ্রেশ ফুড, সেগুলো ওরা আগে রাস্তায় দিয়ে দিত বা ফেলে দিত, সেগুলো আমি ওদের থেকে কালেক্ট করতাম, করে আমি সেই খাবারগুলো নিয়ে হাসপাতালে গিয়ে মানুষদের দিতাম। সেই সময় সংখ্যাটা 1 লাফে 150 থেকে 180 হয়ে গেছিল 30 থেকে। এইবার সেই খাবার দেওয়াটা চলছিল 3টে হাসপাতাল, টুম করে কোভিড চলে এলো। কোভিড আসার পর দোকানগুলো বন্ধ হয়ে গেল, খাবারও বন্ধ হয়ে গেল। এবার তখন আবার আমাকে ফেরত যেতে হলো মুড়ি চিড়েতে, কিন্তু বেশি দিন থাকতে হয়নি, কারণ আমার কাজটা ততদিনে মানুষের কাছে পৌঁছেছিল। এবার এই পৌঁছানোতে কি হয়েছে, কিছু মানুষ আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলেন, যারা চাল ডাল এইসব দিতে আরম্ভ করলেন, এবং আমি একটা জায়গায় রান্না শুরু করলাম। সেইখান থেকেই ভাত ডাল দেওয়া শুরু। সেটা একবেলা থেকে আজ দুবেলা এসে দাঁড়িয়েছে। প্রথমে আমি যখন খাবার দিতাম তখন ওই 70-80 জনের খাবার দিতাম একবেলায়, এখন আমি নিয়মিত 150 জনের খাবার দিচ্ছি। এবং সেটা সম্পূর্ণই আমি বলছি যে অন্তত 70 ভাগ মানুষের সাহায্য, 30 ভাগ আমার নিজের দিতেই হয়, কারণ মাসে 20 দিন খাবার হয়তো আমি পেয়ে গেলাম, কিন্তু বাকি 10 দিনের খাবার আমাকে নিজের থেকে জোগাড় করতে হয়। আমি বিশ্বাস করি যে কোনো চ্যারিটি শুধুমাত্র হাত পেতে হয়। আর চ্যারিটি করতে গেলে নিজেরও কিছু কায়িক পরিশ্রম তো লাগে, তার সাথে আর্থিক সাহায্যও প্রয়োজন হয়। সবটাই চেয়ে নেওয়াটা ঠিক। আমি টাকা যতদিন থেকে খাবার দিয়ে আসে মোটামুটি কোনোদিন বাদ দিই, আমার খুঁজে খুঁজে টাকা বাদ দেয়। তো আমরা তো নর্মাল খাবার পেয়ে যাচ্ছি, এটা কোনো রিচ নয়, খুব হালকাতে মোটামুটি চলে যাচ্ছে ভালো। যারা খাবার নেয় তাদের সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে জানতে পারলাম যে পার্থদার এই মেনুতে নাকিও বেশ একটা ভেরিয়েশন হয়। না, মূলত তো মাসের বেশিরভাগ সময় থাকে ভাত ডাল তরকারি, ভাত ডাল আলু সেদ্ধ এগুলোই থাকে, কিন্তু অন্তত 4-5 দিন মাসে এরকমও হয় যেদিন ওরা পোলাওও পায়, কখনো ডিম কষাও পায়, কখনো চিকেনও পায়, মাছ পায়। এগুলো মাসে 4-5 দিন ম্যাক্সিমাম হয়। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে কেউ কেউ হয়তো কোনো জিনিস, বিস্কুটের প্যাকেট দিয়ে গেল বা কোনো ফলের রসের শিশি দিয়ে গেল, সেইগুলো ওরা আমার মাধ্যমে ওদের কাছে গিয়ে পৌঁছায় মাসে, এইগুলোই পায়। আর এছাড়া অতিরিক্ত মিষ্টিটা পায়, মিষ্টিটা অন্তত মাসে বা 15-20 দিন পায়। আর বাকি আর কিছু না, বিশেষ কিছু খাবার আমি দিই যেগুলো মাসে 4-5 দিনের বেশি হয় না। ওই আমিষ খাবার বলতে যেটা বোঝায় সেটা মাসে 4-5 দিন হয়। আচ্ছা, আমি শুনছিলাম যে তুমি নাকি কিছু রুলস এন্ড রেগুলেশনস ফলো করো এই খাবার দেওয়ার ক্ষেত্রে, মানে তুমি সবাইকে জেনারেলি দিয়ে দাও না, মানে এটা কেন, মানে এটা কি একটু যদি বলো। সমস্যাটা হলো যেটা বিভিন্ন মানুষ যারা খাবার দেন তারা রোগী দেখে দেন না, তারা দেখেন মানুষ হাত পাতলে খাবার দেন। আমার কাছে নিয়ম হলো, আমি হাসপাতালে যখন আসি আমি কার্ড ছাড়া কাউকে খাবার দিই না এবং বাসন ছাড়া খাবার দিই না। আমি কলা পাতা বলো,
কাগজের পাতা, থার্মোকল এগুলো ইউজ করি না, কারণ এটাতে হাসপাতাল ময়লা হয়। তাই সেই কারণে অনেকে আমার কাছ থেকে খাবার ফেরতও যায়। আর আমার কাছে কথা হলো, তুমি যদি হাসপাতালের লোক হও, তুমি যদি রোগীর আত্মীয় বা রোগী হও, তবেই তুমি আমার কাছ থেকে খাবার পাবে। খাবার পেয়েছিলে পেয়েছিলে ওই জন্য ডাব্বা, নাহলে তো ডাব্বা নাও না করবে। এটা নিয়ে কি হাসপাতালে ফেলবে? হাসপাতালটা ময়লা হবে। না না, জানি কি করবে না করবে। 7 বছর হাসপাতালে আসছে, আমি সব জানি। আচ্ছা, ডাক্তারদের সাথে তোমার ইন্টারাকশন কেমন যদি একটু বলো? বিভিন্ন ডাক্তাররা আছেন, সবাই জানেন যে আমি এই খাবারটা দিই। মাঝে মাঝে এসে পিঠ চাপড়ে যান, বিপদে পড়লে কাউকে দেখি না। বিপদে তো বহুবার পড়েছি। পিজি হাসপাতালে লোকাল দোকানদারদের কাছ থেকে খুব জোর বেঁচে এসেছি। তারা পুরো একদম দল বেঁধে আমাকে মারতে এসেছিল, সেই সময় বেঁচেছি। এছাড়াও বিভিন্ন সময় পুলিশ বা আমাকে হাসপাতাল থেকে বার করে দিয়েছে। পুলিশের আইন মেনে কাজ করেছে। পুলিশের কথা হলো, সরকারি হাসপাতালের মধ্যে খাবার দেওয়া বারণ, সেটা আমি লুকিয়ে লুকিয়ে দিতে গেছিলাম। সেটা কোনো অসৎ কারণ না, খুব সৎ কারণেই দিতে গেছিলাম। আমি ঠিক অথেন্টিক মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। এখন সরকারি আইন যদি থাকে যে হাসপাতালের ভেতর খাবার দেওয়া যাবে না, সেটার জন্যই হয়তো পুলিশ আমাকে ধরেছে এবং নিয়ে গেছে। কখনো কখনো বার করে দিয়েছে, তাড়িয়েছে, দুর্ব্যবহার করেছে। কিন্তু আমি ধরে নিয়েছি যে সেটা আমারই ভুল। আচ্ছা পার্থদা, এই দুবেলা খাবার দেওয়া ছাড়াও আরো অনেক কাজ করো আমি শুনেছি, যে যদি একটু বলো আমাদেরকে। আমি যেটা করি সেটা হচ্ছে, সকাল বিকাল এদের হাসপাতালে তো আসি খাবার দিতে। এছাড়াও আমি সাপ্তাহিক একটা ফ্রি মেডিকেল ক্যাম্প চালাই। সেই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আজ কোভিডের সময় থেকে চলছে। সেটা আমি কালীঘাটে যেহেতু থাকি, কালীঘাটেই চলে। সেখানে প্রান্তিক মানুষরা, প্রায় 30 থেকে 35 জন মানুষ প্রত্যেক সপ্তাহে বিনামূল্যে ওষুধ পায় এবং এমবিবিএস ডাক্তারের পরামর্শ পায়। বলে রাখা ভালো, প্রথমে যে ডাক্তার ছিলেন অলোক বিশ্বাস, তিনিও আমার কাছ থেকে কোনোদিন, তিনি এমবিবিএস এমডি ছিলেন, তিনি কখনো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি। তিনিও নিজের খরচে আসতেন। আজকে এখনো যে ডাক্তার আসেন, সমৃতা বন্ধু, সেও নিজের পয়সায় নিজের খরচে এসে চিকিৎসাটা দেন। আমি ওষুধটা জোগাড় করি এবং ওষুধটা কিনি। আচ্ছা পার্থদা, তুমি এত বছর ধরে এখানে আছো, তোমার তো অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, তো কিছু যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আমি যেহেতু ক্যান্সার হাসপাতালে থাকি, আমি ক্যান্সার হাসপাতালে বহু মানুষকে, আমার কাছে যেটা মনে হয় যে প্রথমে মানুষগুলো খুব চনমনে থাকে, দৌড়াতে দৌড়াতে আসে, খাবার নেয়, লড়াই করে খাবারের লাইনে। তারপরে যখন দেখি যে সেই মানুষগুলোই প্লাস্টিকের মধ্যে শুয়ে আছে, তাদের আর নড়ার ক্ষমতা নেই, মাথায় এক ফোঁটা চুল নেই এবং তাদের আর কথা বলারও জায়গা নেই, তখন আমি সময়টা বুঝতে পারি, সময় কাকে বলে। দেখে এত খারাপ লাগে যে এই মানুষগুলোকেই আমি একটা সময় এত দৌড়াতে দেখেছি, এত ভালোভাবে কথা বলতে দেখেছি, সেই মানুষগুলো রোজ ছুঁয়ে যায় মন। তারপরে বিভিন্ন মানুষ, এরা তো খুব প্রান্তিক মানুষ, এদের কাছে তো পয়সা কড়ি থাকে না। এরা যখন দুটো সজনে ডাঁটা নিয়ে এসে এগিয়ে এসে বলে, কাকু তোমার জন্য দুটো সজনে ডাঁটা এনেছি, বা দুটো শশা নিয়ে এসে বলে, কাকু তোমার জন্য দুটো শশা এনেছি, এইগুলো আমার কাছে প্রাপ্তি মনে হয়। এর থেকে এগুলোকে আমার মনে হয় এগুলোই বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। এই মানুষগুলোর এই ছোট্ট ছোট্ট রিটার্ন গুলো পার্থদার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আচ্ছা পার্থদা, গোটা কলকাতা তথা ভারতবর্ষ এখন যে জঘন্যতম অপরাধের প্রতিবাদ করছে, অভয়ার সাথে ঘটে যাওয়া যে অপরাধের প্রতিবাদ করছে, জাস্টিস চাইছে আরজি করার জন্য, এটা নিয়ে তোমার কি বক্তব্য? আমার বলার, বাকি সবার বলার মধ্যে আলাদা কিছু নেই। আমার একটাই বলার, দোষী শাস্তি পাক। সিবিআই এর হাতে কেসটা গেছে, সিবিআই দ্রুত কাজটা করুক এবং করে যারা প্রকৃত দোষী, সে যেই হোক, যিনি হন, তাকে যেন ধরে অবিলম্বে এবং খুব তাড়াতাড়ি এর একটা শাস্তি ঘোষণা করা হোক, শাস্তি পাক তারা, সাধারণ মানুষ চিকিৎসা পাক, সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। তিলোত্তমার যারা প্রকৃত দোষী, তিলোত্তমাকে যারা এরকম বিভৎস এরকম কাণ্ড ঘটিয়েছে,
তারা প্রকৃত শাস্তি, তারা সেই প্রকৃত দোষীরা যোগ্য শাস্তি পাক, এটা আমার দাবি। একদমই তাই। আমরা সকলেই চাই অভয়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্যতম অপরাধের জন্য যারা যারা দোষী তারা সকলেই যেন শাস্তি পায়। আচ্ছা পার্থদা, বিগত কয়েকদিনে এই হাসপাতালের বা হাসপাতাল চত্বরের আশেপাশে তুমি কি কোনো চেঞ্জেস দেখতে পেয়েছো, নাকি সবকিছু আগের মতো সাবলীল আছে? না, একদমই আগের মতো ছিল না। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি কি কারণে হয়েছে জানি না, যে কোনো কারণেই হোক হাসপাতালে রোগীর সংখ্যা অত্যন্ত কম। অসুবিধাটা হয়েছে আমার খাবারগুলো আমাকে কমিয়ে দিতে হয়েছিল, আর এখনো তাই। জানি না কবে স্বাভাবিক হবে। এই হাসপাতালের মধ্যে আমি দেখছি এটাই, যে রোগীর সংখ্যা কম। আমরা সবাই চাই সবকিছু স্বাভাবিক হয়ে যাক, তার পাশাপাশি এটা চাই যে ছেলে মেয়ে বা জেন্ডার নির্বিশেষে সব মানুষ যেন তার কর্মক্ষেত্রে সেফ আর সিকিউর ফিল করে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পার্থদা, তোমার যে এত লম্বা জার্নি, এরপর তোমার কি প্ল্যানস আছে, যদি আমাদেরকে সবশেষে এটা বলো। অনেক বড় স্বপ্ন। আমি যাদের খাবার দিই তারা রাস্তায় পড়ে থাকে। হ্যাঁ, আমার তো খুব ক্ষুদ্র ক্ষমতা, আমি একক ক্ষমতা। আমি দুটো কথা বলি। একটা হচ্ছে যে সেই মানুষগুলো যারা রাস্তায় পড়ে থাকে তাদের একটা অন্তত রাত্রিরে থাকার জায়গা। কারণ বর্ষাকালে তারা একটা টিনের তলায় অন্তত 20-22 জন বসে থাকে, এ ওকে ঠেলে, ওকে তাকে ঠেলে, ভিজে হয়, নাকে রাইস টিউব লাগানো রোগীরাও রাস্তায় পড়ে থাকে। শীতকালে তারা একটা চাদর না একটা প্লাস্টিক গায়ে জড়িয়ে বসে থাকে কখন সূর্য ওঠার অপেক্ষায়। তাই এই মানুষগুলোকে একটা অন্তত মাথা গোজার জায়গা, মানে রাত্রিটা কাটাতে পারে, অন্তত এরকম একটা স্বপ্ন আমার আছে, এরকম একটা কিছু করার। সেটা যেখানেই হোক, হয়তো কলকাতায় আমি করতে না পারলেও জেলার কোথাও করলেও করবো, কোনো হাসপাতালের কাছে। আরেকটা হলো যেটা হচ্ছে যে এই যে এত কাজ করে মানুষ, এত ছেলেপিলেরা কাজ করছে, এনজিও করছে, এনজিওর নামে করছে, একটু আমার কাছে কথা হলো যে কাজে স্বচ্ছতা আনো, 1 নম্বর। আর হচ্ছে শুধুমাত্র ছবি তোলা ফেসবুকে দেওয়ার জন্য কাজ করো না। কাজে স্বচ্ছতা আনলে কাজ আটকায় না, মানুষের কাজে। আমি বিশ্বাস করি যদি আমাদের মতো মানুষেরা কাজ না করে তাহলে এই ধরনের পরিস্থিতি সরকারের পক্ষে কোনোভাবে উতরানো সম্ভব হবে না। আমরা কাজ যদি বন্ধ করে দিই কালকে অনেক কিছু আটকে যাবে। তাই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করে, সবকিছু সরকার করবে না, সরকারের পক্ষে সম্ভব না। তাই আমাদেরও এগিয়ে আসতে হবে এবং স্বচ্ছতার সাথে করতে হবে। এনজিও নামটা এই যে সারা চারিদিকে একটু বদনাম হয়েছে, এইটার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে ঠিকঠাক যেন হয় কাজ, যাতে না মানুষ বলতে পারে যে এনজিও মানেই অন্য কিছু। কি অবাক এই পৃথিবী না, যেখানে প্রতিটা ভোটের আগে একগুচ্ছ মানুষ তোমার আমার দরজায় এসে ভিক্ষে করে যে একটা সুযোগ দাও, আমরা মানুষের ভালো করতে চাই। আর ভোটের পর তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে কোনো রকম কোনো পদের লোভ ছাড়া বছরের পর বছর নিজেদের সংসার খরচা থেকে টাকা বাঁচিয়েও মানুষের সেবা করে যায় এই পার্থদার মতো মানুষরা। এরা কি পাগল? অবশ্য এরম পাগলেরই আমাদের সমাজে হয়তো বেশি প্রয়োজন। তোমরা যারা পার্থদার সাথে দুপা মেলাতে চাও তাদের জন্য আমি পার্থদার নাম্বারটা নিচে দিয়ে দিলাম, অনায়াসে ফোন করতে পারো। পার্থদার সাথে থেকে আমি এইটুকু তো বুঝে গেছি যে মানুষের ভালো করার জন্য কখনো কোনো পদের প্রয়োজন হয় না। আর তাই পার্থদা যেটা বললো যে শুধুমাত্র ফেসবুকে ছবি তোলার জন্য চ্যারিটি করে কোনো লাভ নেই, আর যারা এটা করে তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করাই বোধহয় বেটার। 1238 সেকেন্ড দম বন্ধ অবস্থায় থাকতে পারবে? পারবে না। সায়েন্স বলছে 240 সেকেন্ডের মাথায় তোমার ব্রেন ড্যামেজ শুরু হবে, আর 360 সেকেন্ড 6 মিনিটের মাথায় তুমি। আমরা না আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বেশ ইন্টারেস্ট প্রকাশ করি। মানে ওদের বাড়িতে কি রান্না হচ্ছে, বা পাশের বাড়িতে জোরে একটু আওয়াজ হলে কে কাকে কি বলছে না বলছে, মানে ওভারঅল আমরা ওদের ব্যাপারে সব রকম ওপিনিয়ন আমাদের কাছে আছে যে কি হলে ওদের ভালো হয় বা কি হলে ওদের ভালো হয় না। আমি এই কথাগুলো কেন বলছি, তার কারণ আমি বেশ কয়েকদিন ধরে দেখছি যে আমার পড়শি দেশের নানা রকম ঘটনা নিয়ে আমার দেশের মানুষজনদের অনেক মতামত। তারা অনেকটা বেশি জানে যে কি হচ্ছে না হচ্ছে বা কি করা উচিত কি করা উচিত না। তাই আমার মনে হলো যে যে মানুষগুলো একটা পড়শি দেশের মুভমেন্ট নিয়ে এতটা কনসার্ন হতে পারে, তাহলে তারা নিশ্চয়ই তাদের নিজেদের দেশের বা নিজেদের রাজ্যের মুভমেন্ট নিয়ে অনেকটা কনসার্ন হওয়ার কথা।
এই কিউরিওসিটি থেকে আমার মনে হলো যে আমাদেরই রাজ্যে চলা 1238 দিনেরও বেশি দিন ধরে চলা একটা মুভমেন্টকে আমি একটু ফলো আপ করি, কিছু মানুষের সাথে কথা বলি। আমি এসএলএসটি টিচার্সদের মুভমেন্টের কথা বলছি। আমি ওদের মধ্যে থেকে দুজনের সাথে কথা বলেছিলাম। ওদের মুভমেন্টের শুরু থেকে আজ অবধি যা যা ওদের সাথে হয়েছে বা হচ্ছে সেসব নিয়েই কথাবার্তা বলেছিলাম। দুজন, একজন রাজমিস্ত্রির ছেলে স্বরূপ আর একজন কৃষক সন্তান কল্যাণ। ওদের সাথে সবার আগে একটু পরিচয় করে নিই। কি করে, ওদের বাড়ির সোর্স অফ ইনকাম কি, এক্সেট্রা এক্সেট্রা। চলো। আমার নাম কল্যাণ মন্ডল। বাড়িতে মা, দাদা, বৌদি, ভাইজি। সংসার কৃষিকাজের উপর নির্ভর করেই আমার বাবা কৃষিকাজ করতেন। তো দীর্ঘদিন ধরে এখানে যুক্ত হওয়ার পর আমার বাবাকে এখানে থেকেই আমি হারিয়েছি, কি আর দেখতে পাইনি। আর দাদা একটা ছোটখাটো কাজ করেন, সেই সুবাদেই চলে আর কি। টিউশন পড়াতাম, সেটুকু এখানে এসে সেটাও বন্ধ হয়ে গেছে। এখন কৃষিকাজ করছি আর কি টুকটাক করে, আবার এখানে চলে এলাম। আমার নাম স্বরূপ বিশ্বাস। আমি 11-12 একজন যোগ্য বঞ্চিত চাকরিকর। সোর্স অফ ইনকাম বলতে বাবা রাজমিস্ত্রি কাজ করে, আর আমি টুকটাক টিউশনি পড়াতাম। কিন্তু এখানে এই আন্দোলনের, এই 1238 দিনের আন্দোলনের কারণে টিউশনি গুলো চলে গেছে। এখন ওই বাবার কাছেই হাত পাততে হয় বাবার কাছে। বিশ্বাস করো, একটা 38-40 বছরের ছেলে যখন তার বাবার কাছে হাত পাতে না, তার ভেতরটা যে কি হয় খুব কম মানুষই জানে। ওরা তো ভেবেছিল যে পড়াশোনা করে ওরা শিক্ষক হবে, শিক্ষক যাদেরকে আমরা বলি যে সমাজ গড়ার কাণ্ডারি। আজ ওরা যখন সেটা ভাবে তখন হতাশা, খারাপ, এটি আর বলে বোঝানোর ভাষা নেই। নিজেকেই নিজে শেষ হয়ে যাচ্ছি, আমরা নিজেই শেষ হয়ে যাচ্ছি। আজকে বয়স 38, 39, 40, অনেকের বয়স পেরিয়ে গেছে। কবে কি করব, কবে হবে? আজকে বাবা গেছে, মা অসুস্থ রেখে, আমার বাড়ি কোচবিহার, মাকে অসুস্থ রেখে আমি চলে আসছি। মাকে দেখার মতো কেউ নেই। পরিবারের প্রতি যে সহানুভূতি সেটা শেষ। আজকে নিজেকেই বাঁচানো দায় হয়ে গেছে। কার প্রতি কি দায়িত্ব নেব? নিজের জীবনই শুরু করতে পারিনি এখনো। মানসিক টেনশনে রাতে ঘুম খাওয়া সব ছুটে গেছে। জানি না এর জ্বালা আর কতদিন ভুগতে হবে। প্রত্যেকেরই একই অবস্থা। কিন্তু এর মধ্যে থেকেও কেউ পরিবার পরিজনের পাশে এসে কোনো না কোনো কাজ করে খড়কুটোর মতো আঁকড়ে ধরে আছে। কিন্তু যাদের কোনো কিছুই হয়নি, যেমন আমরা এখানে দুজন, আরো কয়েকজন আছি আমরা, যারা এক্ষুনি মঞ্চটাকে ভালোবেসে রেখে আশায় বসে আছি হয়তো কোনোদিন সমাধান হবে, তার আশায় তারা এখনো বসে আছে। আচ্ছা, তোমাদের আন্দোলন তো বেশ ভালো গতি পেয়েছিল, তারপর কি হলো? একসময় প্রচুর সাড়া পেয়েছি। প্রচুর পুরো রাজ্য থেকে পুরো রাষ্ট্র চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনের প্রভাব। কিন্তু আন্দোলন দীর্ঘায়িত হওয়ার ফলে বর্তমানে তার প্রভাব কিছুটা হলেও কমেছে। আচ্ছা, অনেক রাজনীতিবিদ তো এসেছে, অনেক তাদের মতামত দিয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু তোমাদের সমাজ মানে শিক্ষক সমাজ আর বুদ্ধিজীবী সমাজ, এরা কতটা তোমাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে? বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এখানে এসছেন, কিন্তু যেটা যাদেরকে আমরা পাশে চেয়েছিলাম, বিশেষ করে এই রাজ্যের শিক্ষিত সমাজ, বিশেষ করে শিক্ষক সমাজকে, সেটা কলেজ, ইউনিভার্সিটি, যে সমস্ত শিক্ষা মহলগুলো আছে, যেখানকার শিক্ষকদেরকে আমরা পাশে পাবো ভেবেছিলাম, কিন্তু তাদেরকে আমরা কোনোদিনও পাশে পাইনি। পাশাপাশি এই রাজ্যের যে সমস্ত বুদ্ধিজীবী মহল রয়েছে, তথাকথিত বুদ্ধিজীবী বলা হয়, তাদেরকেও আমরা পাশে পাইনি। যদি তাদেরকে, এই দুটো সমাজকে যদি আমরা পাশে পেতাম, হয়তো আমাদের আন্দোলনটাই 1238 দিনের এসে পৌঁছাতো না। তার আগেই হয়তো এর সমাধানটা আমরা পেয়ে যেতাম এবং এই দীর্ঘ জীবন যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতাম। আচ্ছা, কিছু বুদ্ধিজীবী তো এসেছিল, তারা এখন এই মুভমেন্টের খোঁজ খবর নেয়, তারা জানতে চায় বা কত দূর এগিয়েছে, বা তারা তোমাদেরকে মানসিকভাবে কোনোভাবে সাপোর্ট করে এখনো? এখন তারা আমাদের দিকে ঘুরেও তাকায় না, কারণ জানি না তাদের চিন্তা ভাবনা গুলো কেমন, যে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়ে দুটো জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ তাদের মধ্যে কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই। সবাই যেন মুখে কুলু পেতে বসে আছে।
এই বাংলাদেশ মুভমেন্টটাতে তো প্রচুর এ রাজ্যের মানুষ, তারা বেশ কয়েক সপ্তাহ ধরে মানে ঘন্টায় ঘন্টায় পোস্ট করছে, অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো তারা কেন তোমাদের এই মুভমেন্টটাতে তোমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না বলে তোমাদের মনে হয়? এই কথাটা বলতে গেলে প্রথমে আমাকে একটা বাউলের লাইন বলতে হয়, চিনলে আপন ঘরখানা পাবে বিশ্বের সকল ঠিকানা, যা আছে দেহভাণ্ডে তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। এইসব বুদ্ধিজীবী মহল জানে না নিজের ঘরে কি আছে, নিজের দেহে কি আছে, নিজের বাড়িতে কি আছে, নিজের পাশে কি আছে, সেটা বিচার করতে না পারে ওই বাইরের রাজ্য বাইরের দেশ নিয়ে জ্ঞান দিবে বা প্রতিশ্রুতি দিবে বা তাদের পাশে থাকার বার্তা দিবে, সেটা আমার মনে হয় অলিক কল্পনা। কারণ নিজের বাস্তব জেনে দেখতে পাচ্ছেন না আমাদের শিক্ষা পরিস্থিতি। গ্রামগঞ্জে যান, স্কুলে যান, দেখুন না শিক্ষার কি হাল। স্কুল কলেজে শিক্ষার্থী আজকে ভর্তি হচ্ছে না, আসন ফাঁকা থেকে যাচ্ছে, যেটা আজকে সরকার এটাও ওনারাও মেনে নিচ্ছেন যে শিক্ষার ঘাটতির ফল, শিক্ষকের অভাব, কোনো কর্ম নেই। শিক্ষার্থীরা আজকে কোন আশায় তারা পড়াশোনা করবে, এত টাকা পয়সা করে এমএ বিএড করে, কৃষক করে সন্তান, ভাবুন তো একবার কত টাকা লাগতে পারে এমএ বিএড করতে গিয়ে। 25-26 বছর শুধু পড়াশোনাই করতে হয়, জমি ঘর বাড়ি বেচে এত টাকা পয়সা ধ্বংস করে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তারপরেও সেই সাধারণ মানুষের বা শিক্ষক মহল বা যে সমস্ত বুদ্ধিজীবী যাদের হয়ে সরকার থাকে, যাদের পাশে বিভিন্ন ভাবে সরকার সহায়তা করে, তারা সেভাবে কোথায়? তারা তো আমাদের নিয়ে কিছু করছেন না, আমাদের নিয়ে তো তারা পথে নামছেন না, শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা পথে নামছে না, ভবিষ্যৎ প্রজন্মের কথা তো ভাবছেন না, বর্তমান সমাজ কথা তো ভাবছেন না। কি পরিস্থিতিতে চলছে শহর থেকে গ্রামগঞ্জে আরো গিয়ে দেখেন কি অবস্থা। আমরা তো গ্রামের মানুষ, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, শিক্ষা কোথায় আজকে দাঁড়িয়েছে, সব ধ্বংসের দিকে। এ রাজ্যে অরাজকতার একটা বাতাবরণ শিক্ষাকে কেন্দ্র করে শীঘ্রই তৈরি হবে। আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলো, যে তোমরা তো দাবি করছো যে বেশ কিছু অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে, তো তাহলে তারা তো অলরেডি এই জেনারেশনের ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, তো তোমাদের কোথাও মনে হয় না যে এটা একটা মারাত্মক প্রভাব পড়বে নেক্সট জেনারেশনের উপর? সেটা বলতে গিয়ে নিজেরই কষ্ট লাগে। আমরা যখন নিজেরা পড়াশোনা করে পাস করেছি, 3-4 ঘন্টা ঘুমোতে পেরেছি কিনা, আমাকে পাস করতে আমাদের কিছু করতেই হবে, কতটা প্রিপারেশন কতটা প্রস্তুতি লাগে সেই যোগ্যতা যারা পাস করে তারাই বলতে পারে, এবং যাদের সেই পড়াশোনার ক্যাপাসিটি আছে। কিন্তু যারা অর্থের বলে ক্ষমতার বলে চাকরিটা নিয়েছেন, তাদের তো সেই মেধা আছে কিনা সেটা তো প্রকাশ পায়নি, যার ফলে তারা কি শিখাবেন সেটাই প্রভাব পড়বে সমাজে। আমার অটোমেটিক পড়া শুরু হয়ে গেছে, যেটা আমরা ফেসবুক খুলে এখন সোশ্যাল মিডিয়া দেখতে পারি। শিক্ষক ঘুমাচ্ছে, ছাত্র হাওয়া করছে, যোগ বিয়োগ পাচ্ছে না, প্রাইমারি হাই স্কুল পড়াতে পারছেন না। হ্যাঁ, তো সেই সব শিক্ষক তারা সেটা আমাদের ভাবনার বিষয় হয়ে গেছে। এবং জনগণ এবং গরিব ঘরের ছেলে মেয়ে গ্রাম বাংলায় সেই প্রভাব অটোমেটিক পড়া শুরু হয়ে গেছে। আপনারা কি শিখাবেন কি পড়াবেন সেটা দেশবাসী রাজ্যবাসী বিচার করবেন, শুধু অপেক্ষা, আর একটু সময় অপেক্ষা। আচ্ছা, যেদিন জানতে পারলে যে তোমাদের জায়গায় অন্য অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে, সেদিন প্রথম কি মনে হয়েছিল? অনেক অনুসন্ধান করে যখন জানতে পেলাম যে আমার পরের জন্য চাকরি করছে, প্যানেলের বাইরে থেকে চাকরি হচ্ছে, তখন ভাবলাম না, আন্দোলনের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। তাই আর দেরি না করে এই আন্দোলনের উদ্দেশ্যে রওনা হই। প্রথম সেই করুণাময়ী বিকাশ ভবনের পাশে 187 দিন যে ভোরের রাত্রে আমাদের ফেলে দিয়েছিল সেই ফুল বাগানের মাঠ, সারা রাত সেখানে বসেছিলাম 130 জনের ব্যাগ পত্র নিয়ে পুলিশি পাহারায়। মানে সেই করুণ নির্ধারণ কাহিনী সেটা বলে বোঝানোর নয়। তারপরের দিন আবার যখন বসি, আবার সেই একই পুলিশি নির্যাতন। তারপর কিছুদিন সরকারের সাথে আমাদের বৈঠক হয়, সেখানে আবার সেই আশা প্রতিশ্রুতি বিভিন্ন দিন বেঁধে দেয়, 40 দিন, কোনো ফল হয় না। দীর্ঘদিন পর আবার যখন আন্দোলন আমরা পথে নেমে বিভিন্ন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যখন আমরা পথ আন্দোলন করি, তখন আবার আমাদের সাথে বৈঠক হয়, সেখানে একটা দিন বেঁধে দেন, দিন সংখ্যা, সেটাও কোনো সমাধান হয়নি। শেষে আমরা ভোট মারফত সেই 2021 তাহলে গান্ধী মূর্তির পাদদেশ থেকে কন্টিনিউ আজ 1238 আন্দোলনের মধ্যে অনেকবার বৈঠক হয়েছে। অভিষেক ব্যানার্জি, শিক্ষামন্ত্রী, শিক্ষা আধিকারিক, এসএসসি চেয়ারম্যান, যত আধিকারিক সবার সাথে বৈঠক হয়েছে, অনেক দিন বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেগুলি বিশ্বাসই ছিল, তার সমাধান হয়নি। এখন তোমাদের মুভমেন্টটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা আমাদের দাবিটা আদায় হচ্ছে, ন্যায্য দাবির জন্য রাস্তায় নেমেছি। সরকারের প্রতি আমরা আস্থা রেখে
বসেছিলাম অনেকদিন, এখনো আমরা রাস্তাতেই বসে আছি। কিন্তু এই চাকরিটা দেওয়ার ক্ষেত্রে সে সরকারি পদক্ষেপ নেবে, এখনো তাদের প্রতি আমরা আস্থা রেখেই চলতে হচ্ছে আমাদের, কারণ চাকরির যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা সরকারের তদারকিতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কাছে তোমরা কি আশা করো? সরকারের কাছে, বিচারব্যবস্থার কাছে আশা যে হয় দ্রুত সমস্যার সমাধান করুন, আর যদি সেটা না পারেন, যদি আমাদের মৃত্যু যন্ত্রণাও দেন, মৃত্যু নেন, আমরা রাজি, আমরা প্রস্তুত, কারণ আমরা পারছি না, আমাদের কিছু নেই, আমাদের জীবন নেই, পরিবার নেই, আমরা সত্যি আমরা অপারক, আমরা স্বেচ্ছায় এখন মৃত্যু দিতেও প্রস্তুত, মৃত্যু বরণ করতেও প্রস্তুত। সরকার যদি চায় আমরা সেটা রাজি, বলুক, যেখানে যেদিন বলবো আমরা সেখানেই প্রস্তুত, কারণ আমাদের এই জীবনের আর কোনো মূল্য নেই, কতদিন বাঁচবো এভাবে আমরা। 1238 দিন আগে ওরা ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়েছিল, আজকে ওরা ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। মাঝে প্রচুর জল বয়েছে, প্রচুর মানুষ কলকাতা থেকে দিল্লি পাড়ি দিয়েছে, কিন্তু ওরা ওখানেই রয়ে গেছে। আমি জানি যে এই ভিডিওটা যে টপিকে বানানো সেটা এখন ট্রেন্ডিং না, ওদের ওদের কথাগুলো নিউজ পেপারের প্রথম পাতা থেকে গড়াতে 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 শেষ পাতা ছাড়িয়ে চলে গেছে। তা সত্ত্বেও আমি তোমাদের কাছে আবেদন করব যে যদি মনে হয় যে ওরা ঠিক, বা যদি মনে হয় যে এই মুভমেন্টটা এগোনো উচিত, তাহলে ওদের পাশে দাঁড়াও, কোনো না কোনো ভাবে ওদেরকে সাপোর্ট করো। আমি জানি না কে চোর, কে কে এর পেছনে আছে, কে নেই, কিন্তু আমি এটুকু দেখতে পাচ্ছি যে একটা গোটা জেনারেশন জাস্ট ভেসে যেতে বসেছে। আমি ইনফ্যাক্ট যেদিনকে এই ওদের সাথে কথা বলতে গেছিলাম সেদিনও কোর্টে ডেট ছিল, কিন্তু ডেট পিছিয়েছে। আসলে ওদের কাছে সময় নেই, ওদের যে এজটাতে ওরা রয়েছে সেই এজটাতে আর 5 বছরের মধ্যে ওদের লাইফে যদি কিছু না হয়, ওদের লাইফ শেষ। আমি এইটুকু বিশ্বাস করব যে রায় যাই হোক সেটা যেন একটু তাড়াতাড়ি হয়, কারণ আমি একটাই কথা বিশ্বাস করি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। না, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কারোকে কোনো ক্ষতি করা না বা কোনো কিছু ইনস্টিগেট করা নয়, মানুষের পাশে থাকার কথা। 3000 কিলোমিটার দূরে কি হচ্ছে সেটা নিয়ে ফেসবুকে কমেন্ট করার থেকে 3 কিলোমিটার পাশে যে ভাইটা আজও ফুটপাতে বসে আছে তার পাশে দাঁড়ানোটা আমার মনে হয় সবার আগে প্রয়োজন। বাকিটা তোমাদের উপর। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এটা আমার হাতে কি। ওয়েল, এটা মায়ের শাড়ি। আমি যখনই আউটডোরে যাই বা কোথাও বাইরে যাই যেখানে আমি অনেকদিন বাড়ি ফিরবো না, তো তখন আমি একটা করে মায়ের থেকে শাড়ি চেয়ে নিয়ে যাই, বিকজ বাইরে গেলে যেখানেই টায়ার্ড থাকি বা খারাপ লাগে, মন খারাপ লাগে, যাই হয়, তো এই শাড়িটাকে মাথার কাছে নিয়ে ঘুমোলে বা একটু এরম ভাবে নিয়ে ঘুমোলে সামহাউ রিলিফ পাওয়া যায়। এটা হয়তো আমার মনে হয়, আমি জানি অনেকেরই হয়তো এরকম মনে হয়, কারণ মায়ের গন্ধ বা মায়ের একটা সামহাউ মনে হয় যে মায়ের একটা পাওয়ার এই এই শাড়ির মধ্যে থাকে। তো আমার হঠাৎ করে মনে হলো যে এই এত পাওয়ার যে ধরে রাখতে পারে যে জিনিসটা, সেটা কিভাবে তৈরি হয় এবং সেটা যারা তৈরি করে সেই মানুষগুলো কেমন আছে বা তাদের জীবনে কি কি প্রবলেমস আছে সেগুলো জানতে। তো সেটা জানার জন্য আমি হাওড়া থেকে ট্রেন ধরলাম। ট্রেন ধরে পৌঁছে গেলাম নবদ্বীপে। তো ওইখানে নেমে আমি একটা খুব মজার জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে ওই ট্রেন লাইনটা দুটো ডিস্ট্রিক্টকে ভাগ করছে। একদিকে যেরকম চলে যাচ্ছে নবদ্বীপ, যেটা হচ্ছে নদিয়া, আর একদিকে চলে আসছে হচ্ছে পূর্ব বর্ধমান। এই পূর্ব বর্ধমানেই রয়েছে শ্রীরামপুর বলে একটি জায়গা। না, এটা কিন্তু হুগলি শ্রীরামপুর না, এটা সম্পূর্ণ আলাদা একটি শ্রীরামপুর যেটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। আর আমি যে জায়গাটা গেলাম সেটাকে বলা হচ্ছে মধ্য শ্রীরামপুর। এই মধ্য শ্রীরামপুরের বসাক পাড়ায় আমি চলে গেলাম জয়দেব বসাকের বাড়ি।
আমার যেটা প্রথমেই মনে হলো যে পুরো প্রসেসটার যে প্রাইমারি স্টেপ মানে তাঁত বোনা, তো যিনি বোনেন তার সাথে একটু কথা বলে নিতে। তো আমার আলাপ হলো গোপাল বিশ্বাসের সাথে, মানে উনি তাঁতি। তো গোপাল কাকার সাথে আমার প্রচুর কথা হলো, সেই কথাগুলো চলো দেখে নিই। আমার নাম গোপাল বিশ্বাস। তুমি এখানে কি কর? তাঁত বনি। কতদিন ধরে বুনছো? এই বাড়িতে বহু বছর, প্রায় 20 বছর। তারপরে লকডাউনে অন্যত্র চলে যায়, বন্ধ হয়ে যায় সব। এখন বর্তমান আবার এসছে কিছুদিন ধরে, চলছে। তুমি কি হাতে বোনো না মেশিনে বোনো? আমি হাতে। তো গোপাল কাকাকে আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে এই পুরো তাঁত চালানোর প্রসেসটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলে, মানে স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে কি আপনার কাগজে ডিজাইন করা আছে, উপরে যে কাগজটা দেখলেন ওই কাগজটা ডিজাইন করা আছে মেশিনের সাহায্যে। সেই ডিজাইনটা ওঠে, সেটা আমরা পায়ে করে চাপ দিলে নকশাটা উপরে ওঠে। এটাই ওই ভিতরে সুতো দিয়ে তৈরি করতে হয়। আপনি তো দেখলেন এইভাবে ডিজাইনটা, যখন যেরকম ডিজাইন হয় ওই কাগজের মাধ্যমে কাটা হয় ডিজাইনটা। আচ্ছা, আর পা দিয়ে যেটা হ্যাঁ, ওটাকে মেশিনের সঙ্গে যে দড়ি দিয়ে বাঁধা আছে ওটা চাপ দিলে মেশিনটা উঁচু হয়। উঁচু হলে ঝাপ, যাকে ঝাপ বলা হয়, এই ঝাপটা উঠলো পরে সেই ডিজাইনটা উপর দিকে ভেসে ওঠে। তার ভিতরে ওই নকশা দিয়ে এই ডিজাইনটা তুলতে হয়। আচ্ছা, এই সুতো থেকে শাড়ি এই প্রসেসটা কতদিন লাগে মোটামুটি? আমাদের বর্তমান যে শাড়িটা বুনছি আপনার 1.5 দিন করে সময় নিচ্ছে। আচ্ছা, আর একটু বেশি কাজের শাড়ি হলে? যে যেরকম বনে কাজের উপরে নির্ভর করে। তা 1.5 দিন লাগে, হাই ডিজাইন হলে 2 দিনও লেগে যায়, কিন্তু সে আন্দাজে আমাদের মজুরি নেই। আচ্ছা, তোমার ছেলে মেয়ে যারা আছে তারা কি এটাতে ইন্টারেস্ট পায়? তারা কি ইন ফিউচার এটাতে আসতে চায়? না 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 না, বর্তমান যারা তাঁতি ছিল তারা পুনরায় আর তাতে ঘুরে আসতে চাইছে না কেউ, যেহেতু এই কাজ করে সংসারটা চলছে না বর্তমান পরিস্থিতিতে। আগে একটা শাড়ি বললে যেই মজুরি পেতাম সেই মজুরিটা এখন 3 ভাগ বাদ দিয়ে 1 ভাগে এসে দাঁড়িয়েছে। তাঁতিদের মজুরি কমে এসে দাঁড়িয়েছে 3 ভাগের 1 ভাগ হয়ে, কিন্তু কারণ কি? এটা জানার জন্য আমি কথা বলে নিয়েছিলাম জয়দেব কাকার সাথে, জয়দেব বসাক, যার এই পুরো সেট আপটা আর কি। তো তিনি মহাজন, চলো একবার কথা বলে নি তার সাথে। এখন যা অবস্থা হয়েছে, এখন তাঁতের কাজ করেও পেটের ভাত হচ্ছে না। এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে দাঁড়ায়। আগে যেমন আমরা কাজ করলে পরে হয়তো 4-5টা তাঁত চললে পরে আমাদের সংসারটা চলে যেত, কিন্তু এখন তাও হচ্ছে না কোনোভাবেই, মানে কোনোভাবেই কোনো পারা যাচ্ছে না। এখন মার্কেটের ডিমান্ড কমে গেছে। তারপরে আর একটা ব্যাপার হয়েছে, র্যাপিয়ার মেশিনটা এসছে। একটা ওই চায়না মেশিন বলে একটা আছে, র্যাপিয়ার মেশিন। সেই মেশিনে পার ডে কাপড় তৈরি হয়। ডবল মেশিন যেটা আছে সেটা পার ডে কাপড় তৈরি হয়, প্রায় 30-32 পিস করে কাপড় তৈরি হয়। তো সেই মালের কোয়ালিটি হাতের কাপড়ের মতো না, কিন্তু হলে কি হবে, মার্কেটটাকে ওরা প্রোডাকশন, হিউজ প্রোডাকশন হচ্ছে বলে আমাদের কাপড়গুলো এখন মার্কেটে চলছে না খুব একটা। তারপরে দাম পড়ে যাচ্ছে বেশি, হ্যান্ডলুমের মালের তো দাম বেশি পড়ে যাবে, হাতে বোনানো, মজুরি বেশি, ভালো সুতো দিয়ে তৈরি করতে হচ্ছে। সেগুলো তৈরি করে নিয়ে যে খরচটা পড়ছে সেই খরচে পাওয়া যাচ্ছে না। কিন্তু হ্যান্ডলুমে তো কোয়ালিটিটা বেশি ভালো না? হ্যাঁ, কোয়ালিটি তো 100 বার, কোয়ালিটি তো ওর মতন কোয়ালিটি মেশিনে আসুক আর যাই আসুক বের করতে পারবে না। হাতে বুতি যদি করানো হয়, একটা মেশিনে যদি করা হয় যে মজুরিটা হবে 30 টাকা, কিন্তু হাতে বোনাইতে গেলে তার মজুরিটা হবে প্রায় 400 টাকা। এই বসাক পাড়ায় জয়দেব কাকার বাড়ি যেতে যেতে প্রচুর তাঁত কারখানা চোখে পড়লো। আমি জানতে পারলাম যে একসময় এই রাস্তা দিয়ে যাওয়া যেত না, মানে কান পাতা যেত না, এত তাঁতের আওয়াজ আসতো, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে আর কি। জয়দেব কাকার কথায় এইটুকু তো স্পষ্ট যে একটা যুদ্ধ চলছে, আর যুদ্ধ বিটুইন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, হ্যান্ডলুম অ্যান্ড রেপিয়ারলুম। কিন্তু এটার পাশাপাশি আরো কিছু প্রশ্ন জাগে তাঁতিরা কেমন আছে, তাঁতিদের এক্সাক্ট ফিউচার, আজকে বাজার কিরকম, র্যাপিয়ারলুম আর হ্যান্ডলুমের তফাৎটা ঠিক কতটা, এইসব আরেকটু ডিটেলে জানতে আমি কথা বললাম
জয়দেব কাকার ভাই বাসুদেব কাকার সাথে বাসুদেব বসাক। বাজার তো সেই আগের মতো আর নেই এখন। এখন সারা বছরই মন্দা, ওই পুজোর আশায় সবাই বসে থাকে। 2-3 বছর ধরে তো পুজোতেও বাজার খারাপ যাচ্ছে। যারা কাজ করেন তাদের কি পাওয়া যাচ্ছে নাকি তারাও এই পেশা থেকে? না না, তারা অন্য কাজে চলে যাচ্ছে। কতদিন বসে থাকবে? আগে একটা লেবার ধরুন মাস গেলে প্রায় 14-15 হাজার টাকা কাজ করতো। এখন সেই লেবার যা কাজের পরিস্থিতি, মজুরি কমেছে, কাপড়ের দাম কমে গেছে। হ্যাঁ, সেই তাপিয়ে এখন দেখা গেল যে 8,000-7,000 টাকা কাজ করতে তাদের দম বেরিয়ে যাচ্ছে, অথচ জিনিসের দাম আগের থেকে অনেক বেশি। এটা কারণ হচ্ছে, মেন হচ্ছে আপনার র্যাপিয়ার মেশিন বলে একটা লুম আছে, হ্যাঁ, যেটা ওই চায়না মাল বলে যেগুলো, সেই মেশিন ঢোকার পর থেকেই তাঁতের বাজারটা খারাপ হয়ে গেছে। একটা তাঁতে সপ্তাহে 4 পিস 3 পিস কাপড় হয়, আর ওর পার ডে কাপড় হয় 32 পিস 30 পিস। কম্পিটিশন অনেকটা বড়, একদিকে সপ্তাহে 4টে শাড়ি আর একদিকে প্রায় দিনে 40টার কাছাকাছি শাড়ি। ডিফারেন্স অনেক কোয়ালিটিতে, কিন্তু এই ডিফারেন্সটা কাস্টমারসদের কাছে কতটা এটা জানতে আমি চলে গেছিলাম বড় বাজারের পারককটিতে বসাক ব্রাদার্সের দোকান। দোকানদাররা কি বলছে? যেরকম বাজারের দর চলে সেরকম ডিমান্ড। আগে যেরকম একটা ডিমান্ড থাকতো যে ভালো মাল কিনবো, ঠিক আছে তো, আর এখন সেটার ডিমান্ড এত নিচে নেমে গেছে, সেটার জন্য এখন শুধু চায় কমা মাল কিনবো। এখন আর দামির দিকে কোনো ঝোঁকি নেই, এখন মানুষ দেখে দাম, কে কত কমে দিতে পারবে। এবার যে আমার যে মহাজন আছে, সে যদি মন করে যে একটা সুতো দেবে, মানে একটা শাড়িতে একটা, এই সাপোজ একটা আমি দেখাচ্ছি না, একটা শাড়িতে যে সুতো দেবে, এই সুতোটার উপরে কিন্তু কাপড়টার দাম ডিপেন্ড করে। নালে কেন বলবে 80 সুতো 120 সুতো কেন বলবে? এই কারণেই তো বলে কাপড়টার দাম ওই কারণেই হয়, ঠিক আছে তো। এবার এই সুতোটা যখন মালটা ফার্স্ট তৈরি হয়, ঠিক আছে তো, তখন এই মালটার দাম মোটামুটি গিয়ে দাঁড়ায় 450, 500, 550। এইটার ভেতরে কি সুতো থাকে তখন, ঠিক আছে তো। এইবার অন্য একটা মেশিনে সেটা ডুপ্লিকেট করলো, ওটা করা মানে এবার কম্পিটিশন বাজার, ডুপ্লিকেট করলো, ডুপ্লিকেটটা করার সাথে সাথে এর মধ্যে যেটা দিত 120 সুতো, সেখানে দিল 90 সুতো। 90 সুতো দেওয়ার সাথে সাথে জিনিসটা অলরেডি দাম কমে গেল। তখন কিন্তু কাস্টমার বুঝলো না যে আমি 120 সুতো আগে নিতাম, সেটা আমি না নিয়ে সেটা এখন আমি নিচ্ছি 90 সুতো। সেটা কিন্তু কাস্টমার কিন্তু বুঝলো না, খালি দেখছে কাস্টমার যে দাম। মানে এখন আস্তে আস্তে অলরেডি যেটা আমরা শুনতে পাচ্ছি, বাইরে যেখানে এইসব মেশিনগুলো এসছে, যেরকম শান্তিপুর বলো, সমুদ্রগড় বলো, রানাঘাট বলো, ফুলিয়াতে তো হয় না, ফুলিয়াতে এখনো সেই হাতের জিনিসটাই রয়ে গেছে বলে ওখানে ডিমান্ড আছে, ওই কাপড়ের ডিমান্ড আছে। বাকি সব জায়গায় যে 3টে নাম বললাম আমি, ওই 3টে নামের নাম ওখান থেকে আস্তে আস্তে মেশিনগুলো সরে যাবে। যদি সরে যায়, আমরা আশা করছি যদি সরে যায়, তাহলে আমাদের যে হ্যান্ডলুম, অ্যাকচুয়াল যে হ্যান্ডলুম, সেই জিনিসটা আবার ফিরে আসবে, তখনও ডিমান্ড ফিরে আসবে। শাড়ি কতজন পরে? শাড়ি থেকে পরেই না দেখতে, তাই না? তো যেহেতু পরে কম, এই জন্য বিক্রি হয় কম, এই জন্য ডিমান্ডও কম, এইগুলো ব্যাপার। আগের পুজোর তুলনায় তো এখন অনেকটাই কম, এই বছরটা পার্টিকুলারলি অনেকটাই কম। নালে এই সময় যে আমি তোমার সাথে কথা বলছি, এখন কটা বাজে? 7:20 বাজে, ঠিক আছে তো। এই সময় আমাদের দোকানে কাস্টমার ভিড় লাইন লেগে থাকে। এই পুরোটা দেখার পর তোমাদের হয়তো মনে হতে পারে যে একটা এত পুরনো শিল্পকে বাঁচানোর জন্য সরকার কি করছে। বিশ্বাস করো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমিও পাইনি। হয়তো ওনাদের চুপ থাকাটাই অনেক কথা বলেন। তবে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, এরপর যখনই তোমরা তাঁত কিনবে, তা সে মায়ের জন্য হোক, বোনের জন্য হোক, বা নিজের জন্য হোক, চেষ্টা করো একটু হ্যান্ডলুম কেনার। হ্যাঁ, পয়সাটা হয়তো একটু বেশি পড়বে, কিন্তু জিনিসটা ভালো পাবে। সেকেন্ডলি, কে কি করলো না করলো থেকেও বড় কথা, আমরা আমাদের পার্টটা করছি কিনা। আমাদের জন্য যদি একটা এত বছরের পুরনো শিল্প আর কটা দিন বাঁচার অক্সিজেন পায়, ক্ষতি কি, তাই না? समय पहले कोई नहीं जाएगा,
कोई नहीं मतलब कोई नहीं। হুতুম প্যাচের ডেরা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আড্ডা মারবো, গান নিয়ে, নাটক নিয়ে, সিনেমা নিয়ে, লাইফস্টাইল নিয়ে, হ্যাঁ, আর মাঝে মাঝে বেড়াতেও যাব। তো যাই হোক, এই ফার্স্ট এপিসোডটা আমাদের এই হুতুম প্যাচের ডেরায় ডিজাইন করতে গিয়ে আমি অনেক কিছু ভাবছিলাম, স্বাভাবিক, যে কি করা যায় না যায়। তারপর হঠাৎ করে আমার মনে হলো যে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে আমার সাথে একটা মজার ইনসিডেন্ট ঘটেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর এরকম ইনসিডেন্ট তোমাদের সাথেও যদি হয়ে থাকে তাহলে তোমাদের রেসপন্স নেই। তো সেই ইনসিডেন্টটা হচ্ছে যে, তার আগে বলে নি, আমি এখানে যেখানে শুট করছি, যে বাড়িটাতে, সেখানে আমরা 3 জন থাকি, আমি, আমার বাবা আর মা। বাবা কিছু মাস আগে রিটায়ার করেছে, মা এখনো বিন্দাস হাউস ওয়াইফের কাজ করে বেড়াচ্ছে। তো বাবা রিটায়ার করার পর থেকে আর কি বাবার আর মায়ের একটা নতুন হবি সৃষ্টি হয়। কি সেই হবি? রাত 11টা অবধি তারা নর্মাল যেরকম আর 5টা বাড়িতে টিভি চলে, সেখানে ফ্রম দিদি নাম্বার 1 টু সারেগামাপা সবটাই তারা টিভিতে দেখে। তারপর ডিনার করার পর আমার বাড়িতে একটা আনস্মার্ট টিভি ছিল, সেটাকে একটা গ্যাজেট দিয়ে রিসেন্টলি একটু স্মার্ট করা হয়েছে। তো সেই টিভিটাতে আমাকে রিমোটটা ধরিয়ে বলা হয় যে তোর নানা রকম ওটিটিতে কি সিনেমা আছে আমাদেরকে দেখা। প্রতিদিন আমি একটা করে সিনেমা চালিয়ে দিতাম, তারা দেখতো। শুরুটা হয়েছিল যদিও নেটফ্লিক্সে অ্যানিমাল সিনেমাটা। এখানেরও একটা মজার এক্সপিরিয়েন্স আছে, এটা আমি পরে একদিন বলবো। আজকে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে গত মঙ্গলবার দিনকে আমি তাদের একটা অনেক সিনেমা দেখা হয়ে গেছে, তার মধ্যে আমি বললাম যে বাবা আজকে একটা নতুন জিনিস ট্রাই করো। বলছে কি? আমি বললাম যে ওয়েব সিরিজ। এটা কি সিরিয়াল না সিনেমা? না না, সিরিয়াল না, ওটা সিলেক্টেড কিছু এপিসোডস আছে। ঠিক আছে, দেখা কিরকম। তো ওই আমি সিরিজটা চালালাম মঙ্গলবার রাত 11টা, টাইমগুলো নোট করতে থাকো। তো রাত্রি 3টে অবধি চললো, তারপর তারা ঘুমিয়ে পড়লো। কাটটু পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠছি, দেখছি আমার আগে উঠে টিভি চলছে, ওই সিরিজটার অন্য সিজন চলছে। তো এরকম চলতে চলতে বুধবার দিন রাত্রি 11টার মধ্যে সিরিজটার 3টে সিজন শেষ। এবার বাই বৃহস্পতিবার রাত 2বার সিরিজটা দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর আমার বাবার একটা কোয়েশ্চেন করলো আমাকে। আমার বাবা আমাকে ওটা জিজ্ঞেস করে যে এটা বেশি কেউ দেখেনি না? অ্যাকচুয়ালি সিরিজটার নাম হচ্ছে পঞ্চায়েত। আমি না খুব ভাবছিলাম যে 2বার সিরিজটা ব্যাক টু ব্যাক দেখলো, সবকটা সিজন, 3টে সিজন মাইন্ডেড, তারপরও বলছে সিরিজটা চলেনি। বললাম তুমি জানো যে গোটা বিশ্বের মাথা ঘুরে গেছে এই সিরিজটা দেখে? বলছে না, আমরা এখন যে সিরিয়ালগুলো দেখি এটা সেরকম নয়, এটা পুরোনো দিনের সিরিয়ালগুলোর মতো, যেমন কয়েক দশক আগে নুক্কার বা ওই জাতীয় যেসব সিরিয়াল হয়েছিল, এটা সেই রকম। তাই ভাবলাম যে হয়তো চলেনি। আমি বললাম কি বলছো, এখানে যারা যারা অ্যাক্টিং করেছে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে এই সিরিজটার জন্য, আর তুমি বলছো যে এটা চলেনি? মাঝখানে আমার মা ইন্টারাপ্ট করে বলল, নীনা গুপ্তা আর রঘুবীর যাদব তো নাম করা আর্টিস্ট, কিন্তু ওখানে যে প্রহ্লাদ যিনি করেছেন ওনার অ্যাক্টিং দেখলে তো মনেই হয়নি যে উনি অরিজিনাল করছেন না ওটা ওনার অ্যাক্টিং। এত সুন্দর। আর বাকি তো আরো সবাই তো খুবই, প্রত্যেকে ছোটখাটো যারা করেছে অ্যাক্টিং তারাও প্রত্যেকে মনেই হয়নি যে আমি বোধহয় অ্যাক্টিং দেখছি না অরিজিনাল দেখছি। समझ पहले कोई नहीं जाएगा, कोई नहीं मतलब कोई नहीं। পঞ্চায়েত দেখে আমার মনে হয়েছে যেন আমি পঞ্চায়েতের একজন সদস্য। बस आप सर परीक्षा पर ध्यान लगाइए सर, हम लोग संभाल लेंगे सर। साला सब उस एमएलए का करा धरा है। अरे सर आप फोकस कीजिए ना परीक्षा पे, हम लोग सब संभाल लेंगे ना। यहाँ घबराना नहीं है इस बार, एकदम नहीं घबराएंगे सर, एकदम सुरक्षित है हम लोग। পঞ্চায়েত দেখার পর আমার বাবা মার রিয়াকশন আমার বেশ ভালো লেগেছিল আর কি। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওয়েল, তোমাদের বাড়িতেও যে সিনিয়র্স যারা আছেন, বাবা মা কাকা জ্যাঠা যেই থাকুন, তারা কি পঞ্চায়েত দেখেছে? যদি দেখে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তাদের কেমন লেগেছে। আর যদি না দেখে থাকে তাহলে একবার কিন্তু দেখাতে পারো, বেশ একটা অন্যরকম ফিল দেবে।
এখনো যারা এই ভিডিওটা দেখছো না, তারা আজ থেকে আমার ফ্যামিলি মেম্বার্সদের মতো হয়ে গেছে। তাই আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করালাম। देख रहे हो विनोद? যদি তোমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেল হুতুম প্যাচার ডেরা, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে এতটাই, দেখা হবে অন্য একটা এপিসোডে। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, টাটা।